আসসালামু আলাইকুম। আজকে লাইভ ক্লাসে তোমাদের সকলকে স্বাগতম। আর তোমরা কিন্তু অলরেডি জেনে এসেছো যে আজকের টপিকসটা আসলে কি। আজকে আমরা পড়বো হচ্ছে ম্যাট্রিক্স নির্ণায়ক, এবং আমি বলেছিলাম যে এই একটি ম্যাট্রিক্স নির্ণায়ক ক্লাসের মধ্যে আমি তোমাদের একটা সৃজনশীল প্রশ্ন কমন পাইয়ে দেব। তো চলো বন্ধুরা, আমরা আমাদের ক্লাসটি শুরু করার আগে তোমরা তোমাদের যে বন্ধুরা আছে তাদেরকে অবশ্যই মেনশন দিয়ে দাও, তারা যেন ক্লাসটিতে খুব দ্রুত জয়েন করে ফেলে। ওকে, আমাদের সাথে অলরেডি জয়েন হয়ে গেছে 1.3K মেম্বার। তো আমরা যাচ্ছি যে তোমরা তোমাদের ফ্রেন্ডদেরকে মেনশন দিয়ে দাও, তারা যেন খুবই দ্রুত আমাদের ক্লাসটি জয়েন করে দেয়, কারণ আমরা চাচ্ছি যে ক্লাসটি অনেকক্ষণ ধরে হবে এবং খুব দ্রুত ক্লাসটি আমরা শেষ করে ফেলবো। খুব দ্রুত বলতে অত দ্রুত না, আমরা 10 মার্ক কমন পাবো, দেন তারপরে আমরা ক্লাসটি শেষ করব। ওকে, হ্যাঁ, আমাদের সাথে অনেকে যুক্ত হয়ে গেছে। আর গ্রুপটা যেহেতু প্রাইভেট, তার মানে এখানে অ্যাকচুয়ালি কমেন্টে একটু ঝামেলা হয়, বাট তোমরা সবকিছু ঠিকঠাক দেখতে পারতেছো কিনা আমাকে এটা একটু জানিয়ে দাও। ওকে, আমাদের বোর্ডটা একটু কাটা পড়ছে, হ্যাঁ। তো বোর্ডটা যদি একটু কাটা পড়ছে আমি একটু ঠিক করে দিই। ওকে, এখন কাটা পড়া অংশটি আর কাটা থাকবে না, কিছুক্ষণের মধ্যে দেখবে সেই কাটা পড়া অংশটি এপাশে চলে গেছে। তো প্রথমেই তোমরা আমাকে এতটুকু শিওর করো যে তোমরা এখন সবকিছু ঠিকঠাক দেখতে পারতেছো কিনা। আর আজকের ক্লাসে তোমরা অ্যাকচুয়ালি নতুন কারা কারা আছে সেটা আমাকে একটু জানিয়ে দিতে পারো যে হ্যাঁ ভাই, আমরা নতুন ক্লাস করতেছি আজকে প্রথম। তো তোমরা আসলে নতুন কারা কারা আছে সেটা একটু আমাকে জানিয়ে দাও যে ভাই আমরা আসলে নতুন ক্লাস করতেছি আজকে। একজন লিখছে জোস লাগছে ব্রো। আচ্ছা, ওকে। তো আমরা কিন্তু বলেছিলাম যে আমাদের ক্লাসটি কিন্তু আসলে রেকর্ডেড থাকবে না। আমি আবারও বলছি, আমাদের ক্লাসটি রেকর্ডেড থাকবে না। আমি যখন ক্লাস শুরু করব তখন আমি আসলে ফোনের দিকে আর একদমই তাকাবো না। অনেকে লিখছে নিউ। ওকে, হ্যাঁ, অনেকে নতুন আসছো। হ্যাঁ, একজন লিখছে আমি নতুন, ও তো 22 ব্যাচের, ওকে বের করে দেওয়া হবে, সমস্যা নেই। যারা 22 ব্যাচের এবং আমরা যাদেরকে চিনি তাদেরকে এই গ্রুপ থেকে বের করে দেবো। আমরা শুধু এটাকে 21 ব্যাচের জন্য রাখবো। ওকে, তো চলো বন্ধুরা, আমরা দেরি না করে আমরা ক্লাসটা শুরু করে দিব। এই যে অনেকে এখনো অ্যাড হচ্ছে। হ্যাঁ, অনেকে লিখছে সুনামগঞ্জ থেকে। আসলে ভাই তুমি কোথা থেকে ক্লাস করতে, আমি জানতে যাচ্ছি না। আমাদের যেটা অনেক বড় একটা প্ল্যাটফর্ম হয়ে গেছে, আমরা সকলে বন্দি পাঠশালা প্ল্যাটফর্মে থেকে আমরা ক্লাস করতেছি, এটা হচ্ছে সবচেয়ে বড় ব্যাপার। আর তুমি যখন বন্দি পাঠশালাতে ক্লাস করতেছো তার মানে অ্যাকচুয়ালি তুমি বন্দি পাঠশালাতেই ক্লাস করতেছো, মানে ওইটা অনলাইন হলো, তুমি কিন্তু এখানে অফলাইন অনেক ফ্লেভার পেয়ে থাকো। ওকে, তো আমাদের আব্দুর রহমান ভাই আবার লিখতেছে ক্রস চিহ্ন দিয়ে যে ক্লাস কিন্তু রেকর্ডেড থাকবে না। আচ্ছা ঠিক আছে, আব্দুর রহমান ভাই অনেক নিষ্ঠুর হয়ে যাচ্ছে, আমি বুঝলাম না আসলে ইদানিং সে অনেক বেশি নিষ্ঠুর হচ্ছে। ওকে, তো আমাদের ম্যাট্রিক্স নির্ণায়ক ক্লাসটা পাওয়ার্ড বাই হচ্ছে এইচএস ইকোলজি কোর্স 1.0। তো আমরা আমাদের ক্লাসটা এখনই শুরু করে দিচ্ছি। তো আমাদের পড়ার যে টপিকসগুলো, সেই টপিকসগুলোকে আমি এখানে লিখে রেখেছি। তো আরো টপিকস আসবে, বাট আমি এখানে শর্ট করে লিখে রাখছি, কারণ আসলে এত বড় জায়গা নাই বোর্ডের মধ্যে। তো প্রথমে আমরা শিখবো হচ্ছে ম্যাট্রিক্সের ধারণা। যদিও এই ম্যাট্রিক্সের ধারণা আমরা কিন্তু সবাই জানি, তো তাও আমি তোমাকে একটু আইডিয়া দিচ্ছি, কারণ পরে গেলে অনেক ইম্পর্টেন্ট, আমি সেটাতে ধীরে ধীরে যাচ্ছি। প্রথমে তুমি দেখো যে তোমাকে আমি এ নামে একটা ম্যাট্রিক্স দিছি এবং এখানে একটা থার্ড ব্র্যাকেট দিছে। তার মানে মনে রাখবা যে ম্যাট্রিক্সকে আমরা যে চিহ্ন দ্বারা প্রকাশ করব সেটা হচ্ছে কি বলতো, একটা থার্ড ব্র্যাকেট। যদিও আরো অনেক চিহ্ন আছে, বাট আমরা সাধারণত এই থার্ড ব্র্যাকেট দিয়ে প্রকাশ করে থাকি। এখন দেখো যে এই যে চিহ্নের ভেতরে আমাদের এখানে বেশ কিছু কিন্তু কি আছে বলতো, আমরা এদেরকে ভুক্তি বলি বা উপাদান বা এলিমেন্ট বলে থাকি। তাহলে এটার ভিতরে কয়টা এলিমেন্ট আছে, বা এটার ভিতরে আমাদের 9টা এলিমেন্ট বা 9টা আমাদের ভুক্তি আছে। ওকে, তা এখন কথা হচ্ছে ভাইয়া, এই যে 9টা ভুক্তি আছে, ঠিক আছে, কিন্তু ভাই আপনি এই যে 1 1 1 2 1 3 দিচ্ছেন কেন? এটা অনেকের প্রশ্ন থাকে। তো যাই হোক, এটা দিচ্ছি কেন এটা পরে বুঝবো, বাট আগে আমরা শিখবো যে এই ম্যাট্রিক্সের মধ্যে সারি কয়টা আছে, কলাম কয়টা আছে। তো আমরা কিন্তু সবাই সারি চিনি, যে সারি দেখতে হচ্ছে ঠিক এরকম থাকে। তার মানে সারি আসলে ঠিক এরকম, সারি হচ্ছে সারির মতোই দেখতে। তার মানে এই বরাবর যারা থাকবে তাদেরকে আমরা কি বলবো, তো সারি বলবো। তাহলে এখানে সারি আছে কয়টা, এখানে 3টা সারি আছে। আর কলাম বরাবর বলতে আমরা অ্যাকচুয়ালি খুঁটি বুঝবো, যে আমাদের প্রত্যেকের বাসায় কিন্তু তুমি পিলার বলো বা খুঁটি বলো, যা কিছু তাই আছে, সেটাকে আমরা কি বলতে পারি বলতো, কলাম বলতে পারি। বা এটাকে তুমি যদি বাঙালি ভাষায় বলো, তাহলে বাঙালি ভাষায় বলতে হবে কি বলতো, লুঙ্গি বলতে হবে। আর লুঙ্গি চিনে না এমন কিন্তু ক্লাসের মধ্যে কেউ নাই। আর যদি লুঙ্গি না চেনো, তোমরা এখনই কিন্তু ইউটিউবে গিয়ে সার্চ দিতে পারো যে লুঙ্গি দেখতে কিরকম হয়।
তো যাই হোক, এই যেখানে তিনটা লুঙ্গি আছে, এই তিনটা লুঙ্গিকে আমরা বলবো কি বলতে তিনটা কলাম। তার মানে এখানে তিনটা মেয়েদের শাড়ি আছে আর তিনটা ছেলেদের লুঙ্গি আছে। তাহলে এখান থেকে আমরা বলতে পারি যে এই যে ম্যাট্রিক্সটা আছে, এই ম্যাট্রিক্সের মাত্রা হচ্ছে তোমার তিনটা শাড়ি আর তিনটা লুঙ্গি। তার মানে আমি কিন্তু সেটাই লিখে রেখেছি যে এই ম্যাট্রিক্সের মাত্রা বা অর্ডার যেটাকে বল না কেন, সেটা হচ্ছে শাড়ি বাই লুঙ্গি। তার মানে এই যে বাই আছে, এই বাই কিন্তু আসলে ইনটু দেখতে অনেকে কিন্তু বলে যে শাড়ি গুণ কলাম, তো এটা কিন্তু অ্যাকচুয়ালি টোটালি ভুল, গুণ বলা যাবে না, এটাকে বাংলাতে বা ইংলিশে উচ্চারণ করে বলবা বাই। তার মানে শাড়ি বাই লুঙ্গি হচ্ছে এই ম্যাট্রিক্সের মাত্রা বা অর্ডার। তো এখন কথা হচ্ছে যে আমাকে ক্লাসে অনেকেই বলে যে ভাইয়া আগেই যে শাড়ি হবে আর পরে যে কলাম হবে এটা তো আমার মনে থাকে না, কারণ আমি অনেক সময় গুলিয়ে ফেলে, আমি ছেলে বলে আগে আমি লুঙ্গি বলি, পরে আমি শাড়ি বলি। তো এখানে আমি কি করতে পারি? তখন আমি তাদের বলেছিলাম যে এখানে তুমি যে কাজটা করবে সেটা হচ্ছে মনে রাখার টেকনিক হচ্ছে লেডিস ফার্স্ট, অর্থাৎ মেয়েরাই কিন্তু সবসময় আগে থাকে, ছেলেরা কিন্তু তাদের পেছনে পেছনে ঘুরে বেড়ায়। তো যেহেতু ছেলেরা তাদের পিছনে ঘুরে বেড়ায়, তার মানে হচ্ছে লেডিস ফার্স্ট, তার মানে তোমাকে আগে শাড়ি বলতে হবে, পরে লুঙ্গি বলতে হবে। তুমি লুঙ্গি পরো না শাড়ি পরো সেটা পরে ব্যাপার, তুমি যেহেতু পিছনে পিছনে ঘুরে বেড়াও, তার মানে তুমি আগে বলবা শাড়ি, পরে বলবা লুঙ্গি। তার মানে আশা করা যায় যে এখান থেকে আমরা কিন্তু এখন বলতে পারি যে কোনো একটা ম্যাট্রিক্সের অর্ডার বলুক বা মাত্রা বলুক, আমরা আগে বলবো শাড়ি, পরে বলবো কি বলতো কলাম। আর এখানে যেটা কথা বলেছিলাম যে 1 1 কেন আর 1 2 কেন, 1 3 কেন, তো এটা আমাকে ক্লাসে একজন জিজ্ঞেস করছিল। এটা জিজ্ঞেস করার আগে আমি এক স্যারকে একবার জিজ্ঞেস করছিলাম যে স্যার আপনি যেখানে 11 12 13 লিখছেন, এখানে তো 14 15 16 হওয়ার কথা ছিল, বাট আপনি কি এটা ভুল করছেন নাকি 21 22 23? তো এটা আমি সাধারণত ইন্টারে থাকতে স্যারকে প্রশ্ন করেছিলাম। তো যাই হোক, স্যার তখন আমি খুব সুন্দর একটা রিপ্লাই দিছিল। তো এই রিপ্লাইটা আসলে সঠিক রিপ্লাই, এটা আমি একই রকম ভাবে দিই। সেটা হচ্ছে কি, দেখো যে এই ম্যাট্রিক্সের এখানে আমি 2 2 লিখছি। এই 2 2 কেন লিখছি? এই ম্যাট্রিক্সটা বা এই যে ভুক্তিটা আছে, এই ভুক্তিটা অ্যাকচুয়ালি তার অবস্থানটাকে নির্দেশ করতেছে। কারণ অবস্থান বলতে কি বোঝাচ্ছে ভাইয়া, যে এই 2 2 আছে, এটা অ্যাকচুয়ালি কয় নাম্বার শাড়ি আর কয় নাম্বার কলামে আছে। তার মানে এই প্রথম 2টা বলতে বোঝাচ্ছে হচ্ছে তার শাড়ি নাম্বার, আর পরের 2টা বলতে বোঝাচ্ছে তার কলাম নাম্বার। তার মানে এই ভুক্তিটা অ্যাকচুয়ালি 2 নাম্বার শাড়ি আর 2 নাম্বার কলামে আছে। দেখো এই যে 2 নাম্বার শাড়ি, এই যে দেখো 2 নাম্বার কলামে আছে। একই রকম ভাবে A33 দ্বারা কি বোঝাচ্ছে? A33 দ্বারা বোঝাচ্ছে যে এই ভুক্তিটা 3 নাম্বার শাড়ি এবং 3 নাম্বার কলামে আছে। যদি আমি কখনো 11 12 13 এখানে যদি আমি 14 দিতাম, এই 14 মানে বোঝাচ্ছে হচ্ছে যে এই ভুক্তিটা 1 নাম্বার শাড়ি এবং 4 নাম্বার কলামে আছে, কিন্তু যেটা টোটালি রং। তাহলে জিনিসটা কি দেখো, জিনিসটা হচ্ছে এই ভুক্তিটা 2 নাম্বার শাড়িতে আছে আর 1 নাম্বার কলামে আছে, এই জন্য সেখানে কি আছে 2 1 2 2 2 3। একই রকম ভাবে এখানে 3 4 না হয়ে ডিরেক্টটা কি হয়েছে বলতো 3 1 হয়েছে। তার মানে আমরা কিন্তু বলতে পারি যে এখানে যেহেতু 11 12 13 কেন 14 হলো না, এটাও কিন্তু একটা প্রশ্ন। তাহলে 14 হওয়ার না হওয়ার পিছনে কারণ হচ্ছে যে এই ভুক্তিটার অবস্থান বোঝানোর জন্য অবশ্যই এখানে 2 1 বলতে হবে। আর এই জিনিসগুলো কিন্তু মাঝে মধ্যে আমাদের সহগুণক বা আমাদের অনুরাশি বের করার সময় কিন্তু তারা বলে যে A2 1 এই ভুক্তিটার সহগুণক বা এই ভুক্তিটার অনুরাশি বল। তখন কিন্তু অনেকে আমরা খুঁজে বেড়াই যে A2 1 বলতে তারা কি বোঝাচ্ছে। A2 1 বলতে বোঝাচ্ছে যে এই পজিশনে যে ভুক্তিটা থাকবে তার সহগুণক। ওকে, তো আমাদের সাথে এখনো অনেকে অ্যাড আছে 2.8 কে, তো আমি যাচ্ছি এটা 3 কে হয়ে যাক। এবং তোমরা বলো যে একটা গোপন তথ্য দেই কাব্য ভাইয়া নিচে এটা টোটালি রং, ইয়াসিন যেটা বলেছে আসলে না, আমি নিচে একদম ফুল প্যান্ট পরছি, এটা টোটালি রং বলছি ইয়াসিন। ইয়াসিন আসলে আমার পিছনে আজীবন লাগিয়েছিল, এখনো লেগে আছে। ওকে, তো তো তোমরা আমাকে বলো যে এই লেডিস ফার্স্ট এবং শাড়ি লুঙ্গি এই থিওরি দিয়ে আমরা ম্যাট্রিক্সের মাত্রা বা অর্ডার জিনিসটা আমরা ক্লিয়ার হতে পেরেছি কিনা। হ্যাঁ, অনেকে লিখছে, ঠিক আছে, গুড গুড। অনেকে বলছে 2 নং শাড়ি 2 নং। তো যাই হোক, সবাই জিনিসটা বুঝতে পেরেছে। তো যাই হোক, আমি তোমাদেরকে ম্যাট্রিক্সের ধারণা একটু হলেও দিতে পেরেছি যে এগুলোকে ভুক্তি বলা হয়। এখানে শাড়ি কোনটা, কলাম কোনটা, মাত্রা, অর্ডার, আগে কেন শাড়ি পরে কেন কলাম, এই জিনিসগুলো আমি তোমাকে মোটামুটি বলতে বোঝাতে সক্ষম হয়েছি। তো এখন চলো আমরা আমাদের পরবর্তী টাইপে চলে যাই, সেটা হচ্ছে ম্যাট্রিক্সের প্রকারভেদ। এখন এই ম্যাট্রিক্সের প্রকারভেদের মধ্যে অনেকগুলো প্রকারভেদ আছে, বাট আমি তোমাকে সবচেয়ে ইম্পর্টেন্ট যে প্রকারভেদগুলো আছে সেগুলো করাবো। অবশ্যই এটা স্ক্রিনশট নিয়ে নাও এবং অবশ্যই তোমরা এটা নোটটা গ্রুপে শেয়ার করে দিবে। এরপরে আমরা যে টপিকসটাতে যাব সেটা আমি বলে দিলাম যে ম্যাট্রিক্সের প্রকারভেদ। তো এই ম্যাট্রিক্স প্রকারভেদের মধ্যে প্রথমে আমি তোমাদের যেটা শিখাবো, সহজ তো কোনো শিখাবো না, আমি অবশ্যই একটু কঠিন থেকে শুরু করব। প্রথমটাই হচ্ছে আমাদের কর্ণ ম্যাট্রিক্স। তো এই যে কর্ণ ম্যাট্রিক্স, এই কর্ণ ম্যাট্রিক্স বলতে ভাই আপনি কি বোঝাচ্ছেন? লেখা আমার একটু খারাপ, বা তাও মাইন্ড করিও না, কারণ আমি চাচ্ছি তোমাদেরকে এক ক্লাসের মধ্যে অনেক কিছু পড়াতে। এই যে কর্ণ ম্যাট্রিক্স বলতে সহজে মনে রাখবো যে এটা বলতে অ্যাকচুয়ালি একটা বর্গ ম্যাট্রিক্সে বোঝানো হয়। আর এটার আমরা বুঝবো কিভাবে যে এটা একটা কর্ণ ম্যাট্রিক্স। ধরো এই একটা কর্ণ ম্যাট্রিক্স, মনে রাখবা তার সবগুলোই উপাদান হচ্ছে 0 0 0 0 0 0, আর এইখানে 0। আর এখানে যে একটা কর্ণ পড়ে আছে, এই কর্ণটাকে তোমরা দিবা হচ্ছে এ বি সি। জিনিসটা খারাপ হয়ে গেল, এ বি সি। অর্থাৎ আমাদের যে এখানে যে একটা মুখ্য কর্ণ আছে,
এটাকে আমরা মুখ্য কর্ণ আর এটাকে আমরা গৌণ কর্ণ বলবো। এই যে মুখ্য কর্ণ আছে, এই যে এ বি সি, মুখ্য কর্ণ বাদ দিয়ে বাকি সব উপাদানগুলো যে 0 0 0 হয়ে যায়, তাহলে আমরা সেটাকে বলবো হচ্ছে কর্ণ ম্যাট্রিক্স। আমি আবারও বলতেছি, মুখ্য কর্ণ বাদ দিয়ে বাকি সবগুলো উপাদানে যদি তোমার 0 0 0 হয়ে যায়, তাহলে তার নাম আমরা কি দেবো বলতো? কর্ণ ম্যাট্রিক্স। এখন তোমাদের মধ্যে প্রশ্ন হতে পারে, ভাই এ বি সি এর মানটা কি? এ বি সি এর মানে তুমি যা খুশি তাই বসাও, 1 2 3 4 5 6 7 8 9 যা খুশি তাই বসাও। এবার আমরা এখান থেকে আরেকটা এক্সাম্পল দেবো, সেটা হচ্ছে স্কেলার ম্যাট্রিক্স। যে স্কেলার ম্যাট্রিক্স কাকে বলে? মনে রাখো ভাইয়া, যে তোমার যদি কর্ণ ম্যাট্রিক্স সম্পর্কে একটু আইডিয়া থাকে, তাহলে স্কেলার ম্যাট্রিক্স তুমি অবশ্যই পারবে। তাহলে ভাই স্কেলার ম্যাট্রিক্স বলতে আপনি কি বোঝাচ্ছেন? স্কেলার ম্যাট্রিক্স হচ্ছে ঠিক এরকম যে সবগুলো উপাদানই 0 0 0 0, বাট আমাদের যে মুখ্য কর্ণটা আছে, সে মুখ্য কর্ণের যে উপাদানগুলো থাকবে সেগুলো হবে এ এ এ। তার মানে এখানে আমার এ ইকুয়াল টু বি ইকুয়াল টু হচ্ছে সি, তার মানে এখানে সবগুলো উপাদান একই রকম হবে। যেমন আমি যদি তোমাকে বলি যে 2, এখানে বললাম 2, এখানে বললাম হচ্ছে 2, তার মানে আমি যদি বলি যে এটা আমার কোন ধরনের ম্যাট্রিক্স, তুমি কিন্তু বলবে কি বলতো? এটা আমার একটা স্কেলার ম্যাট্রিক্স। বাট এই জিনিসটা কিন্তু টোটালি আলাদা, এখানে হবে 1, এখানে হবে 3, এখানে হবে হচ্ছে 5। তার মানে কর্ণ ম্যাট্রিক্স আর স্কেলার ম্যাট্রিক্সের মধ্যে পার্থক্য হচ্ছে এটা, যে মুখ্য কর্ণে এখানে আলাদা আলাদা মান হবে, আর এখানে মুখ্য কর্ণের মানগুলো কি বলতো? একই রকমই হবে। তো যাই হোক, আমরা এখানে দুটা শিখলাম। এরপর আমরা 3 নম্বরে চলে আসবো। তো 3 নম্বরে যেটা শিখবো সেটা হচ্ছে আমাদের অভেদক ম্যাট্রিক্স, যেটা খুবই 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 ইম্পর্টেন্ট। 3 নাম্বারটা, যে অভেদক ম্যাট্রিক্স কাকে বলে। তো অভেদক ম্যাট্রিক্সকে তুমি ইংলিশে আই লিখবা। হ্যাঁ, আই, আই মানে হচ্ছে আইডেন্টিটি। তো আইডেন্টিটি ম্যাট্রিক্স কিন্তু অনেকটা স্কেলার ম্যাট্রিক্সের মতোই। এখানে আমি সেম ভাবে বলবো যে তোমার সবগুলো মুখ্য কর্ণ বাদ দিয়ে বাকি সবগুলো উপাদান হচ্ছে 0 0 0 0, আর মুখ্য কর্ণের মধ্যে তোমার এ এ এ হবে, বাট সেই এর মানটা হচ্ছে 1 1 1। তার মানে আমার এই স্কেলার ম্যাট্রিক্সের মধ্যে এই 2 এর জায়গায় যদি সবগুলো 1 1 1 হয়ে যায়, তাহলে এটা স্কেলার ম্যাট্রিক্স ঠিক আছে, বাট সেই স্কেলার ম্যাট্রিক্সের নতুন একটা নাম থাকবে, সেটার নাম কি বলতো? অভেদক ম্যাট্রিক্স বা আইডেন্টিটি ম্যাট্রিক্স। তার মানে আমার কিন্তু দেখতে স্কেলার ম্যাট্রিক্স আর অভেদক ম্যাট্রিক্স কিন্তু একই রকম, বাট এখানে যদি 1 1 1 হয়ে যায়, তাহলে সেটা কি হয়ে যাবে? তো অভেদক ম্যাট্রিক্স হয়ে যাবে। আর এটার আরেকটা নাম, সেটা হচ্ছে এ বলা হয় না, এটাকে আই বলতে হবে। এবং এটা I3 কেন? কারণ এখানে যেহেতু 3টা সারি 3টা কলাম আছে, এই জন্য এটার নাম I3। বা যদি কখনো তোমাকে I2 বলা হয়, এটা মানে বুঝাবে 2টা সারি 2টা কলাম। 2/2 মানে হচ্ছে 2টা সারি 2টা কলাম। আর এই প্রত্যেকটাই অভেদক ম্যাট্রিক্স, স্কেলার ম্যাট্রিক্স এবং কর্ণ ম্যাট্রিক্স প্রত্যেকটাই কিন্তু তোমার কি বলতো? বর্গ ম্যাট্রিক্স হইতে হবে। বর্গ ছাড়া কিন্তু এগুলো কখনোই সম্ভব নয়। তার মানে অনেক সময় পরীক্ষাতে বলতে পারে যে এই 3টা ম্যাট্রিক্স একটা কমন বৈশিষ্ট্য। কমন বৈশিষ্ট্যটা হচ্ছে মুখ্য কর্ণ বাদে বাকি সব উপাদানগুলো 0, আর আরেকটা তার বৈশিষ্ট্য হচ্ছে যেটা কিন্তু অবশ্যই কি বলতো? বর্গ ম্যাট্রিক্স। তো আমাদের এই যে 3টা ম্যাট্রিক্স ছিল, এই 3টা ম্যাট্রিক্স আমি আশা করি তোমাদেরকে বুঝাতে পেরেছি, যে প্রথমে ছিল কর্ণ ম্যাট্রিক্স, দেন স্কেলার ম্যাট্রিক্স, দেন হচ্ছে কি বলতো? অভেদক ম্যাট্রিক্স। ওকে, সকল স্কেলার ম্যাট্রিক্সে কর্ণ ম্যাট্রিক্স। গুড, একটা তুমি খুব সুন্দর সুন্দর কথা বলেছো। অভেদক মানে হচ্ছে আইডেন্টিটি ম্যাট্রিক্স, যার প্রত্যেকটার উপাদানই হচ্ছে 0, শুধুমাত্র মুখ্য কর্ণটা বাদ দিয়ে। একজন এখানে ক্রেজি কোর্সের কথা বলছো। ভাই ক্রেজি কোর্সের কথা এখানে বলিও না। আমরা এখানে ক্রেজি কোর্সে তুমি যেহেতু আসো, সেই ক্রেজি কোর্সে থাকা মানে তুমি আসলে তুমি আহামরি কোনো মানে কি বলবো, যে মহৎ কাজ করতেছো না, যে ওখানে পড়ে আবার তুমি এখানে ফ্রি করতেছো, এটা আসলে বলিও না। তুমি ওখানে করতেছো, করো, সমস্যা না। আমরা এখানে সকল স্টুডেন্টের জন্য আমরা চাচ্ছি যে এখানে তাদের ফ্রি ক্লাস দিয়ে আমরা চেষ্টা করবো তাদের সিলেবাসটাকে কমপ্লিট করানোর জন্য। বাট অবশ্যই আমাদের ক্রেজি কোর্স আর এই কোর্সের মধ্যে তো পার্থক্য থাকবে, কারণ ওখানে আমাদের রেকর্ডেড ভিডিওগুলো একদম থেকে যাবে, ওখানে কোনো আদার্স কথা বলা নেই। বাট এখানে আমরা কমেন্ট পড়বো, এখানে আমরা কমিউনিকেশন করবো, এই একটা কিন্তু পার্থক্য থেকে যাবে। কিন্তু আমাদের পড়ানোর স্টাইল কিন্তু কখনো চেঞ্জ হবে না, যে এটা ফ্রি বলে আমি এখানে কম পড়াবো, ওটা পেইড বলে আমি এখানে বেশি পড়াবো, এমন কিছু না। আমাদের এইচএসসি ক্রেজি কোর্স এটা কিন্তু পুরো বাংলাদেশের মধ্যে ছড়াই গেছে। তো তুমি এটা নিয়ে কখনো এখানে কথা বলতে আসো না, ওটা ওই পার্টে থাকবে, আমাদের লাইভের পার্টে থাকবে। কারণ আমরা ফ্রি ক্লাসের মধ্যে আসলে পেইড কোর্সের প্রচারণা খুব কমই করি, তোমরা এটা সবাই দেখে আসছো। ওকে, তো দেখো আমাদের এখানে 3টা প্রকারভেদ আমরা অলরেডি শিখে ফেললাম। এখানে আমাদের আরো অনেকগুলো কিন্তু প্রকারভেদ আছে, যে প্রকারভেদগুলো কিন্তু ঢাকা ভার্সিটি সহ বিভিন্ন ভার্সিটিতে কিন্তু আমাদের এমসিকিউ আকারে আসছিল একই রকম ভাবে। এগুলো কিন্তু বলা যায় যে বিভিন্ন বোর্ডও কিন্তু এমসিকিউতে আসছিল। তো চলো সেগুলো আমরা এক একটা করে দেখে ফেলি। আর এগুলো আমি খুব ধীরে ধীরে বোঝাচ্ছি, কারণ এগুলো খুবই 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 ইম্পর্টেন্ট। প্রথমে আমরা শিখবো হচ্ছে ট্রান্সপোজ ম্যাট্রিক্স। এগুলো কিন্তু প্রতিটাই লাগবে ভাইয়া। এখন আমরা শিখবো ট্রান্সপোজ ম্যাট্রিক্স। ট্রান্সপোজ ম্যাট্রিক্স একদমই সহজ একটা জিনিস। যে কি ট্রান্সপোজ ম্যাট্রিক্স? সারিকে কলাম করব বা কলামকে সারি করব। জিনিসটা কি ভাইয়া? যেমন ধরে নাও যে আমি একটা ম্যাট্রিক্স দিলাম 2 3 4 5।
তো এখানে আমি এর উপর একটা টি দিলাম, এর উপর টি দেওয়া মানে আসলে ট্রান্সপোজ বোঝায়। এই ট্রান্সপোজ মানে হচ্ছে তুমি ভাই সারিকে কলাম বা কলামকে সারি করবা, তাই তোমার এই ট্রান্সপোজ ম্যাট্রিক্সটা হয়ে যাবে। যদি আমি তোমাকে বলি যে 2 3, তো এই 2 3টাকে এমনি লিখবো, আর 4 5, তো 4 5টাকে এভাবে লিখবো। তার মানে দেখো যে ছিল জিনিসটা সারি, আমি জিনিসটাকে লুঙ্গি করে ফেলছি। দেখো 2 3 এখানে ছিল সারি, আমি করে ফেলছি কি বলতো লুঙ্গি। আবারও আমার এখানে 4 5 ছিল সারি, আমি এখানে কি করে ফেলছি বলতো লুঙ্গি করে ফেলছি। তার মানে সহজ কথা হচ্ছে সারিকে লুঙ্গি বানাবা, লুঙ্গি বানানো ভুল করছি, অর লুঙ্গিকে শাড়ি, দুটা কাজ আবার একসাথে করিও না, দুটা কাজকে একসাথে করলে তোমার কিন্তু ঘুরে ফিরে আবার আগেরটাই পেয়ে যাবে। তার মানে এখন থেকে আমরা তোমার ট্রান্সপোজ ম্যাট্রিক্স আর জীবনও ভুলে যাব না। সহজ কথা, শাড়িকে লুঙ্গি করবো আর লুঙ্গিকে শাড়ি করবো, তাহলে আমরা কি পেয়ে যাবো ট্রান্সপোজ ম্যাট্রিক্স পেয়ে যাবো। যদি আমি তোমাকে কখনো এরকম কিছু একটা দিলাম যে এ হচ্ছে 2/3, এটা হলে এ ট্রান্সপোজ কত, আশা করি তোমরা সবাই পারবে। এ ট্রান্সপোজ মানে কি? এ ট্রান্সপোজ মানে হচ্ছে ভাইয়া আপনি শাড়িকে লুঙ্গি বা লুঙ্গিকে শাড়ি করেন। চলো করে ফেলি। তাহলে এটার এ ট্রান্সপোজ ইকুয়াল হচ্ছে 3/2। তো আশা করি আমরা জিনিসটা ক্লিয়ার হতে পেরেছি যে ট্রান্সপোজ ম্যাট্রিক্সটা কি, আর ট্রান্সপোজ ম্যাট্রিক্স যদি কখনো কোনো ম্যাথও আসে আমরা কিন্তু ইজিলি করতে পারবো। ওকে, তো আমাদের 3K ডান হয়ে গেছে, এবং অনেকে বলছে হ্যাঁ ভাই 3K ডান, বয়েজ ফার্স্ট হবে। এটা কে লিখছে বয়েজ ফার্স্ট হবে? আমি তার সাথে দেখা করতে যাবো অবশ্যই, বয়েজ কিভাবে ফার্স্ট হয়। আচ্ছা, তুমি যদি বয়েজ স্কুলে পড়ো তাহলে অবশ্যই তুমি কিন্তু ফার্স্ট হতে পারবে, আর যদি আবার কম্বাইন্ডে পড়ো তাহলে আবার একটু ঝামেলা আছে। রোলের দিক থেকে ফার্স্ট হতে পারবে, কিন্তু অন্য দিক দিয়ে তুমি পিছনে থাকবে। কি লিখছে? কাল কেমিস্ট্রি সেফুদা পড়বে, মজার 15টা থিওরি শিখাবো। এটা কে শিখাবে? আব্দুর রহমান ভাই। আচ্ছা, সেফুদা বলতে তো আব্দুর রহমান ভাইয়াকে বোঝানো হয়, কারণ সে অনেক মদ নিয়ে গবেষণা করে। ওকে, আচ্ছা, একজন লিখছে নেটের খুব প্রবলেম হচ্ছে আজকে। তোমাদের ক্লাসটা যদি আমি যেহেতু মানে খুবই ভালো মতন দেওয়ার জন্য আমি একদম মনে করি তোমার 20 MBPS মনে করি তোমার স্পিড লাগাইছি ওয়াইফাই, যেন তোমাদের যেন কোনো সমস্যা না হয়। ওকে, অনেকে লিখছে ওয়েটিং ভাই। হ্যাঁ, তোমাদের কেমিস্ট্রি ক্লাস তো তোমরা জানো অবশ্যই সেরা। তো যাই হোক, আমরা কিন্তু ট্রান্সপোজ ম্যাট্রিক্স সম্পর্কে জেনে গেলাম। আশা করি তোমরা এই টপিকটা বুঝতে পেরেছো, এবং তোমরা কিন্তু অবশ্যই স্ক্রিনশটটা নিয়ে রাখবে। এরপর আমরা আমাদের পরবর্তীতে বেশ কিছু প্রকারভেদ শিখে ফেলবো, যে প্রকারভেদগুলো আমাদের বিভিন্ন ভার্সিটিতে কিন্তু বারবার এসেছিল। সেই প্রকারভেদগুলো নিয়ে এখন আমি একটা করে আলোচনা করতেছি। আর তোমরা কিন্তু গতকাল কিন্তু আমাদের ইয়াসিন ভাইয়ের ক্লাস করেছো এবং অনেকে রিভিউ দিয়েছো ক্লাস সম্পর্কে। একই রকম ভাবে তোমরা আমাদের প্রত্যেকটা ক্লাসেরই কিন্তু রিভিউ দিয়ে যাবে। ওকে, এরপরে আমরা এখানে যে প্রকারভেদগুলো শিখবো সেটা হচ্ছে তোমার প্রতিসম ম্যাট্রিক্স। প্রতিসম ম্যাট্রিক্স, এই ছোট ছোট জিনিসগুলো আমরা কিন্তু এখন খুব সুন্দর করে জেনে নিব। প্রতিসম ম্যাট্রিক্স, তারপর আমরা যেটা জানবো সেটা হচ্ছে আমাদের সমঘাতী ম্যাট্রিক্স। সমঘাতী ম্যাট্রিক্স, এগুলো আমাদের খুবই কাজে দিবে। তারপরে আমরা যেটা জানবো সেটা হচ্ছে আমাদের অভেদঘাতী ম্যাট্রিক্স। অভেদঘাতী ম্যাট্রিক্স, এই তিনটা ম্যাট্রিক্স আমরা একটু ভালো মতো একটু শিখে রাখবো, কারণ এগুলো কিন্তু অনেক সময় দেখা যায় অনেকের বইয়ের মধ্যে পাও না, অনেকে আবার খুঁজে পাও না যে জিনিসটা আসলে কি। ওকে, তো এগুলো আমাদের এক্সাম্পল লাগবে না, আমরা জিনিসটা জেনে যাই। ভাই প্রতিসম ম্যাট্রিক্স মানে কি? ভাই প্রতিসম ম্যাট্রিক্স মানে হচ্ছে এ ধরনের একটা ম্যাট্রিক্স, এ হচ্ছে একটা ম্যাট্রিক্স। তা আমি বললাম যে এই এ ম্যাট্রিক্সকে আমি ট্রান্সপোজ করব। ট্রান্সপোজ করে যদি আমি ঘুরে ফিরে আবার এ পেয়ে যাই, তাহলে এটাকে আমি বলবো হচ্ছে প্রতিসম ম্যাট্রিক্স। যেটা আমি আবার বলতেছি, এ তোমাকে একটা ম্যাট্রিক্স দিয়ে দিল, তো তুমি তাকে ট্রান্সপোজ করে ফেলছো, মানে কি লুঙ্গিকে শাড়ি বা শাড়িকে লুঙ্গি করে ফেলছো। করার পর তুমি ঘুরে ফিরে দেখলাম আগেরটাই পেয়ে গেছো, ঠিক আছে? মানে তুমি যদি আমাকে 360 ডিগ্রি ঘুরাও তাহলে আমি কিন্তু আবার খাড়া হয়ে যাবো, আবার তুমি যদি আমাকে 180 ডিগ্রি ঘুরাও তাহলে মাথা যাবে নিচে, পা যাবে উপরে। তো একই রকম ভাবে তুমি যদি এটাকে ট্রান্সপোজ করে ফেলো, ঘুরে ফিরে দেখবে আবার আগেরটাই পেয়ে গেছো, তাহলে এটাকে বলবা হচ্ছে প্রতিসম ম্যাট্রিক্স। এ হলো সমঘাতী ম্যাট্রিক্স। সমঘাতী ম্যাট্রিক্স মানে একই রকম, যে এ হচ্ছে একটা ম্যাট্রিক্স। এখন তুমি একটা কাজ করলা যে এই এ নিলা, আবারও একেই নিলা, তার মানে কি এ আর একে কি গুণ করতেছো। যদি গুণ করো, গুণ করার পর তুমি ঘুরে ফিরে আবার এ পাই গেলা, তার মানে কি যে এ ম্যাট্রিক্সকেই তুমি ডাবল গুণ করে আবার ঘুরে ফিরে এ পেয়ে গেছো। তার মানে জিনিসটা দাঁড়াচ্ছে তোমার এ স্কোয়ার ইকুয়াল টু এ। তাহলে এটাকে আমরা বলবো এখন কি বলতো সমঘাতী ম্যাট্রিক্স। এরপর তুমি আসো অভেদঘাতী ম্যাট্রিক্স। অভেদঘাতী ম্যাট্রিক্সের ক্ষেত্রে কাহিনীটা যে এ হচ্ছে একটা ম্যাট্রিক্স, তুমি প্রথমে এখানে এ লিখলা, তারপর আবারও তুমি এ লিখলা। এখন এ আর এ গুণ করবা। ভাই আমি তো গুণ করতে পারি না, গুণ করার পদ্ধতি একটু পরে আসতেছে। এই যে ম্যাট্রিক্সের গুণ, গুণ করার পরে তুমি যদি আই পেয়ে যাও, আই মানে হচ্ছে আইডেন্টিটি, আইডেন্টিটি থেকে আমি এখানে নাম দিচ্ছি অভেদঘাতী। তার মানে আমি যদি এখানে এ ম্যাট্রিক্সকে দুইবার গুণ করে গুণফলটা যদি আমার আইডেন্টিটি ম্যাট্রিক্স হয়ে যায়, তাহলে আমি সেটাকে বলবো কি বলতো অভেদঘাতী ম্যাট্রিক্স। আর
এ আর এ গুণ করার পরে আমি যদি আবার এ খুঁজে পাই, তাহলে আমার সেটার নাম হচ্ছে কি বলতো, সমঘাতী ম্যাট্রিক্স। আর প্রতিসম ম্যাট্রিক্স মানে কি, যদি আমি ট্রান্সপোজ করে যদি ঘুরে ফিরে এ পেয়ে যায়, তার নাম হচ্ছে প্রতিসম ম্যাট্রিক্স। তার মানে তিনটা জিনিসের মধ্যে আমাদের কিন্তু একটু আমরা দেখা পাচ্ছি যে মানে মিলে যাওয়ার সম্ভাবনা আছে। তো এই যে মিলে যেন না যে মনে রাখবো যে প্রতিসম মানে হচ্ছে ট্রান্সপোজ, একই রকম সমঘাতী মানে হচ্ছে স্কয়ার, আর অভেদঘাতী মানে হচ্ছে আমরা এখানে আইডেন্টিটি ম্যাট্রিক্স পেয়ে যাব। তো আশা করি এই তিনটা ম্যাট্রিক্স নিয়ে অনেকেরই অনেক প্রবলেম থাকে। তো আশা করি এরপর থেকে তোমাদের আর এই প্রবলেমগুলো হবে না। তোমরা আমাকে কমেন্ট সেকশনে একটু জানিয়ে দাও যে তোমাদের এই জিনিসটা ক্লিয়ার হয়েছে কিনা। ওকে, তো তোমরা আমাকে একটু জানিয়ে দাও যে তোমরা আসলে জিনিসটা বুঝতে পেরেছো কিনা। ওকে, হ্যাঁ ক্লিয়ার, হ্যাঁ অনেকে এখনো আছে ক্লিয়ার, গুড। তার মানে তোমরা যদি জিনিসটা বুঝতে পেরেছো, একটা স্ক্রিনশট নিয়ে নেবে। গুড, যাই হোক, তোমরা ম্যাক্সিমাম সবাই ক্লিয়ার হয়ে গেছে। তার মানে আমাদের এই যে ম্যাট্রিক্সের প্রকারভেদ সম্পর্কে আমরা কিন্তু অনেকগুলো ম্যাট্রিক্সের প্রকারভেদ জেনে গেলাম। এখন আমরা যে জিনিসটা জানবো সেই জিনিসটা কি হতে পারে, সেটা হচ্ছে ম্যাট্রিক্সের যোগ বিয়োগ। ভাই ম্যাট্রিক্সের যোগ বিয়োগ তো অনেক সোজা, আপনি এগুলো শিখাবেন কেন ভাই, তাও শিখতে হবে। তো চলো প্রথমে আমরা শিখবো হচ্ছে তোমার ম্যাট্রিক্সের যোগ বিয়োগের শর্ত। ম্যাট্রিক্সের যোগ বিয়োগের শর্ত, যোগ বিয়োগের শর্ত। ওকে, এই শর্তটা খুবই 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 ইম্পর্টেন্ট। আমি মানে এতবার বলতেছি কারণ হচ্ছে আসলে এগুলো বিভিন্ন ধরনের ইঞ্জিনিয়ারিং ভার্সিটি বলো বা বিভিন্ন ধরনের ভার্সিটিতে কিন্তু এমসিকিউ একটা চলে আসে, আবার বোর্ড পরীক্ষা তো আসে, সবগুলো একই সাথে চিন্তা করতে হবে। শুধুমাত্র একটা হতে পারে না যে আমি বোর্ড পরীক্ষাতে A+ পাবো, এটা আমার কখনো স্বপ্ন হতে পারে না, বা এটা আমার জীবনে কখনো সাকসেস হতে পারে না যে আমি এইচএসসি পরীক্ষাতে A+ পাইছি, ঠিক আছে, এটা কখনো তোমার জীবনে সাকসেস হতে পারে না। তোমার জীবনে সাকসেস বলতে আসলে বোঝাতে তোমার একটা জার্নিকে বোঝাবে। তুমি একবার সফলতা অর্জন করছো, ওই সফলতা অর্জন করার পরে তোমার টার্গেট থাকবে এর থেকে পরের ধাপটাতে এগিয়ে যাওয়া, আর পরের ধাপটাতে যাওয়া মানে তোমার জীবনে আরো একটা সফলতা দিকে এগিয়ে চলা। তার মানে আসলে সফলতা মানে বা সাকসেস মানে তোমার ওখানে থেমে যাওয়া না, এরপর তোমার জার্নিটা কিন্তু আরো বাড়তে থাকবে। তার মানে তোমার টার্গেট প্রথমে A+, ঠিক আছে, A+ পাওয়ার পরে তুমি অবশ্যই চেষ্টা করবে একটা ভালো জায়গাতে চান্স পাওয়ার জন্য। কারণ তুমি যদি ভালো জায়গাতে না চান্স পাও, সবাই বলবে যে ওই ছেলেটা A+ পাইছে কিন্তু কথা চান্স পায় না, এটাই হয়ে থাকে অনেক সময়। তো তুমি ওই A+ পাওয়ার পরে তোমার পরিশ্রম তোমাকে আরো বাড়িয়ে দিতে হবে। কারণ তুমি A+ পেয়েছো ঠিক আছে, কিন্তু তোমার এখন নিশ্চিত একটা পাবলিক ইউনিভার্সিটি লাগবে, আর এই পাবলিক ইউনিভার্সিটির জন্য তোমাকে কি করতে হবে, অনেক অনেক পড়াশোনা করতে হবে। এরপর তুমি যখন পাবলিক ভার্সিটিতে চান্স পেয়ে গেছো, তখন কিন্তু তুমি আসলে আরামে থাকতে পারবে না। কারণ সবাই বলে যে পাবলিক ভার্সিটি ওঠার পরে তোমার জীবনে তোমার আর কোনো পড়ালেখাই নাই, এটা টোটালি ভুল। পাবলিক ভার্সিটিতে ওঠার পরে তোমাকে অবশ্যই আরো ভালো করে পড়তে হবে, কারণ তোমার এখানে কিন্তু রেজাল্টটা ভালো করতে হবে। কারণ তোমার পাবলিক ভার্সিটিতে চান্স পাওয়ার পরে তোমার টার্গেট থাকবে হচ্ছে একটা ভালো মানের জব পাওয়ার জন্য, আর এই জবের জন্য তোমাকে পাবলিক ভার্সিটি উঠে পড়াশোনা করতে হবে। তার মানে মনে রাখবা যে তোমার সফলতা ঠিক আছে, এটা একটা জার্নির মতো কাজ করতে হবে। তো যাই হোক, আমাদের এখন প্রথম টার্গেট হচ্ছে A+, এবং আমাদের একটা পাবলিক ইউনিভার্সিটি পর্যন্ত তাদের দরজায় গিয়ে পৌঁছানো। এর জন্য যা যা করা লাগে, বন্ধু পাঠশালার আমাদের সাথে থাকো, আমাদের এই ম্যারাথন ব্যাচে থাকো। ম্যারাথন ব্যাচে থাকলে আশা করি অনেক অনেক কিছু জানতে পারবে। ওকে, তো ম্যাট্রিক্সের যোগ বিয়োগের শর্তের মধ্যে মনে রাখবা যে এখানে তোমাকে দুটা ম্যাট্রিক্স দেওয়া হবে। কয়টা ম্যাট্রিক্স? দুটা ম্যাট্রিক্স দেওয়া হবে। তো প্রথম ম্যাট্রিক্সের মাত্রা ইকুয়াল টু হচ্ছে দ্বিতীয় ম্যাট্রিক্সের মাত্রা। অর্থাৎ প্রথম ম্যাট্রিক্সের মাত্রা যা হবে দ্বিতীয় ম্যাট্রিক্সের মাত্রা তাই হইতে হবে, আর যদি সমান না হয় তুমি জীবনে যোগ বা বিয়োগ করতে পারবে না। আর মাত্রা বলতে কিন্তু কি বোঝাবো বলতো? মাত্রা বলতে বোঝায় তোমার সারি আর কলাম দুইটাকে কিন্তু বোঝায়। ওকে, তার মানে আমি তোমাকে এ একটা ম্যাট্রিক্স দিলাম, সেটার নাম হচ্ছে 2/3, এবং বি একটা ম্যাট্রিক্স দিলাম, তার নাম হচ্ছে 2/3, দিয়ে বললাম ভাইয়া একটা কাজ করো তো A+ B করো, মানে A আর B কে যোগ করো। তখন তুমি বলবা যে আসলে A আর B কি যোগ করা যায়? দেখবো যে ভাই A ম্যাট্রিক্সের মাত্রা দিয়েছে 2/3, আবার B ম্যাট্রিক্সের মাত্রাও দিয়েছে 2/3, তার মানে তো A+ B তো বের করা সম্ভব। কেন? কারণ তো ভাই মাত্রা তো সমান দিয়ে দিছে। তাহলে এই যে আমি এখন যোগফল করব, যোগফল করার পর একটা মাত্রা পাবো, তাই না? এই মাত্রাটা কত হবে? এই মাত্রাটা হবে, মনে রাখবা যে A আর B ম্যাট্রিক্সের মাত্রা যা, যোগফলের মাত্রাটাও সেম হবে। আবারও বলতেছি, যোগফল করার পরে তুমি একটা ম্যাট্রিক্সের মাত্রা পাবে, সেই ম্যাট্রিক্সের মাত্রাটা কত হবে? A আর B এদের মাত্রা যা, আমাদের A+ B ম্যাট্রিক্সের মাত্রা সেম হবে। তার মানে এই ম্যাট্রিক্সের মাত্রা হবে 2/3। তো একবার ভার্সিটিতে একটা কাজ করছে, কি কাজ করছে? তার একটু চালাকি করছে। কি চালাকি? যে A আর B বিটাকে তারা এভাবে দিছে, দিয়ে বলছে A+ B বের করো। কিন্তু ভাইয়া A+ B বের করতে বলতে হবে না, A+ B তারা ট্রান্সপোজ দিছে। একটু আগে আমরা কিন্তু ট্রান্সপোজ শিখে আসছি।
তো এটা দেখে অনেকে বলছে আরে বাবা এ প্লাস বি এখানে কি বের করা সম্ভব না, কিন্তু এই যে টি আছে অনেকে আবার টি দেখতে পায় না, তো যাই টি দিছে, তার মানে তোমার এ আর বি তুমি কিন্তু নর্মালি যোগ করতে পারবে না। বি যোগ করার আগে তোমাকে অবশ্যই বিটাকে আগে ট্রান্সপোজ করে নিতে হবে। তার মানে চলো আমরা এ আর বি কে যোগ করতে পারি কিনা একটু দেখি। আগেই তোমাকে বি কে ট্রান্সপোজ করে নিতে হবে। বি কে ট্রান্সপোজ করলে কি হবে যে 2/3 হচ্ছে। এখন তুমি আমাকে বলো যে এ মাত্রা যা বি ট্রান্সপোজের মাত্রা তা, বি এর মাত্রা কি আমার দেখার দরকার নাই, বি ট্রান্সপোজ আর এ মিলে গেছে, হ্যাঁ ভাই মিলছে, তাহলে আমার নতুন ম্যাট্রিক্সের মাত্রা হবে 2/3। তো আমি আশা রাখতে পারি যে আমাদের এই তোমার ট্রান্সপোজ এবং ম্যাট্রিক্সের যোগ এই সংক্রান্ত যে অঙ্কগুলো আছে তোমরা ইজিলি করতে পারবে। আচ্ছা একজন বলছে 12 জন রেকর্ড, আচ্ছা ঠিক আছে আমরা রাখবো রেকর্ড, বাট তোমাদের উপস্থিতি কমানো যাবে না। তোমরা যদি রেকর্ড থাকবে এটা শুনে যদি ক্লাস থেকে পালাও তাহলে কিন্তু রেকর্ড থাকবে না। তো যাই হোক আমি এত কিছু বোঝাতে সক্ষম হয়েছি যে ম্যাট্রিক্সের যোগ বিয়োগের শর্ত হচ্ছে প্রথম ম্যাট্রিক্সের মাত্রা দ্বিতীয় ম্যাট্রিক্সের মাত্রা সেম হতে হবে। ওকে, তো এখন আমরা ছোট্ট একটা কাজ করি, সেটা হচ্ছে ম্যাট্রিক্সে একটা যোগ করে ফেলি। আমি বানায় একটা ম্যাট্রিক্স দিলাম যে 2 3 4 5 আর বি হচ্ছে তোমার 3 2 1 5 দিয়ে আমি তোমাকে বললাম যে 2a প্লাস হচ্ছে 3b ইকুয়াল টু কত। তো এটা দেখে আবার অনেকে ভয় পেয়ে যেতে পারে, ভয় পাবে না। তো 2a, তো 2 লিখবা আর a লিখবা, এরপরে প্লাস 3b বি লিখবা, 3 2 1 5। মনে রাখবা ভাইয়া যে ম্যাট্রিক্সের সামনে যদি কখনো কোনো সংখ্যা থাকে প্রত্যেকটা ম্যাট্রিক্সের প্রত্যেকটা ভুক্তি দিয়ে ওই সংখ্যাকে গুণ করতে হবে, এটা হলো ম্যাট্রিক্সের নিয়ম। আবার গুণের নিয়ম আবার যখন তুমি নির্ণায়কে যাবে নির্ণায়কের ক্ষেত্রে কিন্তু আলাদা হিসাব, সেটা আমি ওখানে গিয়ে বুঝাবো। বাট ম্যাট্রিক্সের সামনে যদি কখনো তুমি কোনো সহগ দেখতে পাও প্রত্যেকটা দিয়ে এখানে গুণ করে দিবে। তাহলে আমি এখানে যদি গুণ করে দিই তাহলে আমার হচ্ছে কি দেখো 2 দুগুণে 4, 3 দুগুণে 6, 4 দুগুণে 8, 5 দুগুণে 10 প্লাস 3 3 9, 3 দুগুণে 6, 3 একে 3, 3 5 15। তার মানে আমি 3 দিয়ে গুণ করে ফেলছি। যদি কেউ গুণ না করতে না পারে হাতে গুণে গুণ করবা, তা গুণ করতে হবে। এবার তুমি দেখো যে তুমি এটাকে যোগ করতে পারো নাকি পারো না। অবশ্যই যোগ করতে পারবে, না পারা কিছু না ভাই। এখানে দেখো কিভাবে যোগ করবা, প্রথম ভুক্তির সাথে প্রথম ভুক্তিকে যোগ করবা, যদি বিয়োগ থাকতো তাহলে বিয়োগ করতা, তাহলে 4 আর 9 যোগ করবা 10 11 12 13 13 হবে। 6 আর 6 যোগ করবা 12 হবে। 8 আর 3 যোগ করবা 11 হবে। 10 আর 15 যোগ করবা কত হবে 25 হবে। এবং এটাই হচ্ছে অঙ্কের অ্যান্সার। এবং যোগ করা খুবই পানির মতো সহজ, এটা নিয়ে বেশি গেজাবো না। যদি এখানে বিয়োগ থাকে জাস্ট বিয়োগ করে দিবা, যা আসবে তাই। যেমন 4 থেকে 9 গেলে তোমার কত হবে বলতো -5 হবে। তো এটা জাস্ট নর্মালি যোগ বিয়োগ করে ফেলবা। তো আমি আশা রাখতে পারি যে ম্যাট্রিক্সের যোগ বিয়োগ করার আগে যে ম্যাট্রিক্সের যে শর্ত আছে সেই শর্তটা তোমরা সবাই বুঝে গেছো। প্রথম ম্যাট্রিক্সের মাত্রা ইকুয়াল টু দ্বিতীয় ম্যাট্রিক্সের মাত্রা। এবার আমাদের ম্যাট্রিক্সের যোগ বিয়োগ চলে গেল। এবার আমরা যে কাজটা করবো সেটা হচ্ছে আমাদের ম্যাট্রিক্সের গুণ। তার মানে এখন আমরা আসবো হচ্ছে ম্যাট্রিক্সের গুণের শর্ত। এটা খুবই 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 ইম্পর্টেন্ট। মনে রাখবা ম্যাট্রিক্সের গুণ যদি তুমি শিখে ফেলতে পারো তাহলে এই ম্যাট্রিক্স পুরো চ্যাপ্টার তোমার খতম হয়ে গেছে অলরেডি। ওকে, তাহলে চলো ম্যাট্রিক্সের গুণের শর্ত আমরা একটু দেখে ফেলি। ম্যাট্রিক্সের গুণের শর্ত হচ্ছে যে প্রথম ম্যাট্রিক্সের কলাম ইকুয়াল টু দ্বিতীয় ম্যাট্রিক্সের সারি। দ্বিতীয় ম্যাট্রিক্সের সারি খুবই 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 ইম্পর্টেন্ট। প্রথম ম্যাট্রিক্সের কলাম ইকুয়াল টু হচ্ছে দ্বিতীয় ম্যাট্রিক্সের সারি। ভাই জিনিসটা বুঝি নাই, আচ্ছা বুঝাচ্ছি। আগে নর্মালি বোঝা যে এ একটা ম্যাট্রিক্স 2/3 আর বি একটা ম্যাট্রিক্স সেটা হচ্ছে 3/4। এখন তোমাকে তারা বলছে যে একটা কাজ করো ভাইয়া, এ আর বি ম্যাট্রিক্সে গুণ করো। ঠান্ডা মাথায় বুঝো, এ একটা ম্যাট্রিক্স 2/3, বি একটা ম্যাট্রিক্স 3/4 দিয়ে তারা তোমাকে বলছে এ আর বি কে গুণ করো। এখন তুমি চিন্তা করবা যে এ আর বি কে যদি আমি গুণ করি তাহলে গুণ ফলে কিন্তু একটা মাত্রা থাকবে, সেই মাত্রাটা কত সেটা আমাকে আগে বের করতে হবে। তো আমি দেখা পাচ্ছি যে প্রথম ম্যাট্রিক্সের সারি 2 কলাম 3 আর দ্বিতীয় ম্যাট্রিক্সের সারি 3 কলাম 4। তো এটা গুণ করা যাবে কিনা। তো আমি গুণের শর্ত বলছি প্রথম ম্যাট্রিক্সে কলাম, ভাইয়া প্রথম ম্যাট্রিক্সে কলামটা হচ্ছে 3, ঠিক আছে ভাইয়া। দ্বিতীয় ম্যাট্রিক্সের সারিতে হচ্ছে 3, তার মানে প্রথম ম্যাট্রিক্সে কলাম আর দ্বিতীয় ম্যাট্রিক্সের সারি তো আমার এখানেও সেম আছে। তার মানে আমি যদি জিনিসটাকে এভাবে লিখতাম, তাহলে আমি দেখতে পারতেছি যে প্রথম ম্যাট্রিক্সে কলাম আর দ্বিতীয় ম্যাট্রিক্সের সারি হচ্ছে সেম। তার মানে ভাই এটা গুণ করা যাবে। হ্যাঁ ভাই এটা গুণ করা যাবে। তাহলে এই যে এখন তুমি গুণ করবা, গুণ করার পরে তো একটা মাত্রা থাকবে তাই না। ওই গুণ করার পরে তুমি যে ম্যাট্রিক্স পাবে সেই ম্যাট্রিক্সে একটা মাত্রা থাকবে। তাহলে সেই মাত্রাটা কত হবে একদম নর্মাল হিসাব ভাইয়া। এই যে মিলে গেছে 3 আর 3 কেটে দাও, কেটে দেওয়ার পর পরে কি আছে ভাই 2 আর 4। তাহলে 2 আর 4 এটাই হচ্ছে তোমার নতুন ম্যাট্রিক্সের মাত্রা। তার মানে আমাদের প্রথম ম্যাট্রিক্সের কলাম বাদ গেছে,
সারিটা নিছি, আর দ্বিতীয় ম্যাট্রিক্সের সারি বাদ গেছে, কলামটা নিছি, যা পড়ে আছে সেটা আমার কি বলতো এ আর বি এর গুণফলে ম্যাট্রিক্সের রেজাল্ট। তার মানে আমি বলতে পারি যে ভাইয়া যেটা কমন থাকবে সেটাকে আমি বাদ দিয়ে দেবো, বাদ দেওয়ার পর যা পড়ে থাকবে সেটা আমার কি বলতো এ আর বি এর গুণফলের ম্যাট্রিক্সের মাত্রা। তো আমি আশা রাখতে পারি তোমরা পুরো জিনিসটা বুঝতে পেরেছো যে আমাদের কেন 2/4 হলো। এখন আমি এখানে খুব মজার একটা ম্যাথ দিব, যে ম্যাথটা ঢাকা ভার্সিটি বলো বা বিভিন্ন ধরনের ভার্সিটি বলো তারা কিন্তু এমসিকিউতে দিয়েছিল, এবং এটা কিন্তু বোর্ডও কিন্তু এরকম টাইপের অঙ্ক চলে আসে এমসিকিউতে। আমরা ম্যাট্রিক্সের গুণ একটু পরে দুই একটা অঙ্ক করব, বাট তার আগে আমরা একটা এমসিকিউ করব। এই এমসিকিউটা আমার খুবই খুবই মজার লাগে, বাট আমি তার আগে তোমাদেরকে অঙ্কটা তোমাদের করতে দেবো, দেন আমি তোমাদের এটা করে দিব। এ হচ্ছে তোমার 2/3, বি হচ্ছে তোমার 3/2, সি হচ্ছে তোমার 3/4, এ বি সি তোমাকে তিনটা ম্যাট্রিক্স দিয়ে দিলাম। এবার আমি তোমাকে বললাম ভাইয়া এ প্লাস বি ট্রান্সপোজ ইন্টু হচ্ছে সি ইকুয়াল টু কত। এই টাইপের ম্যাথ কত যে এমসিকিউতে আসছে ভাইয়া কল্পনার বাইরে। দেখো তো তোমরা তো অনেকে আসছো লাইভে, দেখি কতজন পারো। আচ্ছা আটকে গেছে, বাট আমি আটকে যাই নাই, আমি ঠিক আছি। তোমাদের ওকে, হ্যাঁ আমি বুঝাবো, অবশ্যই বুঝাবো, কেন বুঝাবো না। বাট আমি যেহেতু তোমাদের দিয়েছি তোমাদের অবশ্যই আগে এটা করতে হবে, অবশ্যই এটা করতে হবে। যার নেট প্রবলেম সে পরে কমেন্ট করবে, যার নেট প্রবলেম সে পরে কমেন্ট করবে, কিন্তু ভালো করে খেয়াল করে তাকাও এদিকে, সবাই এদিকে খেয়াল করে তাকাবা, এবং তোমরা এটার অ্যান্সার আমাকে খুব দ্রুত জানিয়ে দাও। ক্লাসটি নিয়ে আমাদের সেন্ট্রাল গ্রুপ বন্দি পাঠশালাতে রিভিউ দিবে আশা করি। আচ্ছা এটা আমাদের তোমাদের জিলানি ভাইয়া বলেছে, ওকে। তবে আজকে একটা কথা বলি, তোমরা ম্যাথ ক্লাসে কিন্তু প্রায় 3K অর্থাৎ 3000 স্টুডেন্ট ছিল, যেটা কিন্তু বাংলাদেশে অলরেডি রেকর্ড হয়ে গেছে। ম্যাথ ক্লাসে 3000 স্টুডেন্ট কখনো করেনি ফেসবুক লাইভের মধ্যে। সো তোমরা কিন্তু আজকে ইতিহাসে পাতা সাক্ষী হয়ে থাকলে যে 3000 জন ক্লাস করেছো। আবারও বলছি তোমরা কিন্তু রেকর্ড করে ফেলছো যে ম্যাথ ক্লাসে 3000 স্টুডেন্ট বাংলাদেশের ইতিহাসে এটাই প্রথম হয়েছে, এবং যেটা তোমরা আজকে তোমরা সেই ইতিহাসে সাক্ষী হয়ে থাকলে। ওকে, একজন আমার লিখছে 2/2 কত সেটা আমার লেখে নাই, 2/4 লিখতে হবে। তো তো যাই হোক, আর তোমাদের সবাইকে ধন্যবাদ রেকর্ড ভাঙার জন্য। আর ম্যাথ ক্লাসে আসলে এত বেশি কখনোই উঠেনি, আর তোমরা সেই রেকর্ডটা গড়ে দিলে। ওকে, হ্যাঁ অনেকে অনেকে অ্যান্সার দিচ্ছ 2/4। এখন কথা হচ্ছে ভাই 2/4 কিভাবে, 2/4টা আপনি কিভাবে বলতেছে ভাই? এতগুলো স্টুডেন্ট কেমনে পারতেছে? ওরা কি আগে শিখছে, নাকি ওরা আমাদের ক্রেজি কোর্সের স্টুডেন্ট? ওরা কারা? আচ্ছা হ্যাঁ, এরা তো আমাদের ক্রেজি কোর্সের স্টুডেন্ট না, তাও কিভাবে পারতেছে? তার মানে তারা ক্লাসে মনোযোগী ছিল। ওকে যাই হোক, তো আমাদের তারা বলেছে এ প্লাস বি ট্রান্সপোজ, এখন তো আমি তোমাকে একটু শিখিয়ে এসেছি। বি ট্রান্সপোজ মানে তুমি আগে বি কে ট্রান্সপোজ করে ফেলো ভাইয়া, বি কে ট্রান্সপোজ করলে হবে 2/3। তার মানে এ প্লাস বি ট্রান্সপোজ মানে হচ্ছে 2/3 প্লাস হচ্ছে বি ট্রান্সপোজ মানে হচ্ছে কত 2/3 প্লাস সি, সি মানে সি লিখো 3/4। ওকে, এখন তুমি আমাকে বলো ভাইয়া যেহেতু এখানে যোগ আছে তাহলে তার ম্যাট্রিক্সটা কত বের হবে, তার মাত্রা কত বের হবে? ভাই আপনি তো বলেছেন যোগের ক্ষেত্রে প্রথম আর দ্বিতীয় ম্যাট্রিক্সের মাত্রা যা, যোগফলের ম্যাট্রিক্সের মাত্রা তাই হবে, তাই লিখাইছি। আর এখানে গুণ হবে, গুণ 3/4। যেহেতু এখানে গুণ আছে, গুণের শর্তে বলেছিলাম যে ভাইয়া যদি এটা এটা যদি মিলে যায় এখানে কাইটা দিও, আবার সত্যিকারের পরীক্ষার হলে আবার রিটার্নে কাইটা দিও না, তাহলে আবার সারো 0 দিও, এটা কাটার দরকার নাই। এটা কাটে দিলে 2 আর 4 থাকতে যায়, বলবা 2/4। তাহলে এটাই হচ্ছে অঙ্কের অ্যান্সার। গুড, হ্যাঁ যাই হোক, আমার খুবই ভালো লেগেছে তোমরা এতজন সঠিক অ্যান্সার দিয়েছো। আমি আসলে মানে নাম কিভাবে পড়বো, মানে কিভাবে নাম পড়বো, একটার পর তো একটা চলে যাচ্ছে। ওকে, আমরা কিন্তু অ্যাকচুয়ালি আমরা বলেছিলাম যে 20K এর উপরে আমরা স্টুডেন্ট একসেপ্ট করবো না গ্রুপে, কিন্তু তোমরা বিশ্বাস করবো না যে মানে
এত পরিমাণে মেসেজ আমাদেরকে দেওয়া হয় যে ভাইয়া প্লিজ অ্যাড মি, মানে আমাকে গ্রুপে জয়েন করেন। তো এর জন্য আবার অনেকে দেখা যায় কান্নাকাটিও করে ফেলছে। তোমাদের আব্দুর রহমান ভাইয়াকে একজন ফোন দিয়ে এমন কান্না করছে যে আব্দুর রহমান আমাদের মিটিং এর মধ্যে বলছে যে বন্ধু আপাতত কিছুদিন আমরা আমাদের গ্রুপের মধ্যে আরো মেম্বার অ্যাড করি, কারণ আসলে এত কান্নাকাটি, মানে আমরা তো আসলে এত কান্নাকাটি আসলে গ্রহণ করতে পারি না। তো আমরা আশা করি তোমরা জিনিসটাকে নেগেটিভ ভাবে দেখবে না যে ভাইরা বলেছিল 20,000 বাট এখন তো 23,000 হয়ে গেছে, ভাইরা কি স্টুডেন্টদেরকে নেওয়ার জন্য কি এটা বলছে? অ্যাকচুয়ালি টোটালি এটা রং। তোমরা বিশ্বাস করবে না আমাদের কত পরিমাণে মেসেজ আসে, কত পরিমাণে ফোন কল আসছে, ভাই আমাদেরকে গ্রুপে অ্যাড করেন, জাস্ট এইটা বলার জন্য, আর কিচ্ছু না। তো আমরা আশা করি যে তোমরা কখনো এটাকে নেগেটিভ ভাবে দেখবে না যে ভাইয়ারা 23K মেম্বার নিয়ে নিল, তারা কথা দিয়ে কথা রাখে না, তার মানে কমিটমেন্ট ইজ নট কমিটমেন্ট, তার মানে এরকম তারা অঙ্গীকার ভঙ্গ করে, এরকম কিছু মনে করে না। তোমাদের আব্দুর রহমান ভাই অবশ্যই এটা গল্প শেয়ার করবে তার আগামীকালকে লাইভ ক্লাসে যে তার সাথে আসলে কি ঘটেছিল। ওকে, আমার নাম পড়েন, ঠিক আছে বললাম। তো যাই হোক, সবাই অনেক অনেক সিরিয়াস, আর আমি এটা বুঝতে পারছি যে তোমরা এটা কে কখনো নেগেটিভ ভাবে নিবে না, তোমরা অবশ্যই এটা পজিটিভ ভাবে নিবে। ওকে, কারণ আমরা চাই যে এইচএসসি 2021 ব্যাচে যদি প্রাণ হয়ে থাকে তাহলে এই ম্যারাথন ব্যাচটাই তাদের প্রাণ হবে। প্রাণ বলতে তো বুঝো, তাই না, যে প্রাণ আসলে কি বোঝায়। তোমার শরীরে একটা অংশে তুমি যেভাবে চিমটি মারো ব্যথা লাগে, একই রকম ভাবে আমাদের এই গ্রুপটা যে আছে, এই গ্রুপটা তোমাদের শরীরের একটা অঙ্গ হিসেবে কাজ করবে। ওকে ভাই, আপনার ক্লাস এক কথা অসাধারণ। ওকে গুড, তার মানে আমি জিনিসটা বুঝতে পারছি তোমরা সবাই এটাকে পজিটিভ ভাবে ধরছো। আর আব্দুর রহমান ভাইয়া ক্লাসে অবশ্যই শেয়ার করবে তার সাথে কি ঘটেছিল। তো যদি শেয়ার না করে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে ভাইকে বারবার বলবে, দরকার হলে টেক্সট দিবে যে ভাই আমাদের গল্পটা শেয়ার করতে হবে, কারণ আব্দুর রহমান বলছে যে আমি এইসব গল্প কারোর সামনে শেয়ার করতে পারি না, তাকে শেয়ার করতে হবে। ওকে, তো আমরা জিনিসটা বুঝে গেলাম যে আসলে আমাদের ম্যাট্রিক্সের গুণের শর্ত কি আর এই সংক্রান্ত যাবতীয় ম্যাথ। এবার আমরা চলে আসবো হচ্ছে আমাদের সে কাঙ্ক্ষিত কোদাল পদ্ধতি। এই কোদাল পদ্ধতি নিয়ে আমি এর আগেও ক্লাসে বলেছিলাম অনেক আগে, যখন আমি বলবো যে মানে পুরা বন্দি পাঠশালা যখন একদম শুরু হয় তখন আমি ম্যাট্রিক্সের ক্লাস নিয়েছিলাম, সেখানে আমি কোদাল পদ্ধতি শিখিয়েছিলাম। আমি জানি যে এই কোদাল পদ্ধতি ম্যাক্সিমাম স্টুডেন্টের কাছে পৌঁছায় নাই, কারণ আমাদের বন্দি পাঠশালা তখন একদম উঠতি অবস্থায় ছিল। তো যাই হোক, আমাদের কোদাল পদ্ধতিতে আমরা চলে আসি। তো কোদাল পদ্ধতির জিনিসটা ঠিক এরকম যে আমি বলছিলাম তুমি একটা কোদাল আর্ট করো, যদি আমি ঠিক মতো আর্ট পারি না, আর তা কিন্তু আমি আর্টের মধ্যে ভালো রেজাল্ট করেছিলাম, মানে রেজাল্ট তো বলে না। তো যাই হোক, কেমনি যেন আর্ট করে আমি ভুলে গেছি কোদাল আর্ট করতে। তো যাই হোক, ওকে, কোদাল কেমনে যেন আর্ট করে। ওকে, যাই হোক, এই কোদাল। ওকে, কোদাল খারাপ হয়েছে, তোমরা কেউ মাইন্ড করে না যে ভাই এটা তো কোদাল আর্ট করছেন, কেমনে কোদাল হয়। আচ্ছা, কোদাল কেমনে আর্ট করে আমি আমার মনে পড়েছে। ওকে, কোদাল, এটা কোদাল। হ্যাঁ, তো আমাদের এটাতে একটা হ্যান্ডেল থাকে, একটা লোহার অংশ থাকে। তো এই হ্যান্ডেলটাকে তুমি বলবা যে ভাই শাড়ি, এটা হলো শাড়ি, মেয়েদের শাড়ি। আর এই যে লোহার অংশটা থাকে এটা হলো কলাম বা লুঙ্গি, যাই বলো না কেন। তার মানে আমার একটা কোদাল সম্পন্ন হবে তখনই যখন ওই কোদালের মধ্যে তোমার কি বলবে হ্যান্ডেলও থাকবে, আবার লোহার অংশ থাকবে। তুমি মনে করো একটা লাঠি নিয়ে দাঁড়ায় আছো, দিয়ে বলে এই যে আমি কোদাল নিয়ে দাঁড়ায় আছি, কেউ বিশ্বাস করবে? কেউ বিশ্বাস করবে না, যারা ও তো বাটপার, ঠিক আছে, লোহার অংশ নিয়ে আবার বলে কোদাল। আবার তুমি কোদালের লোহার অংশ নিয়ে দাঁড়ায় আসো, দিয়ে বলছে এটা আমার একটা কোদাল, তুমি ওটাতে কোনো কাজে করতে পারবে না। তার মানে তোমার পুরো অংশটা লাগবে। সেটা কি কি লাগবে? তুমি যদি বাংলাতে মানে ম্যাথমেটিক্যালি ভাষায় বলো, তোমার শাড়িও লাগবে, কলামও লাগবে। এই দুটা দিয়ে তুমি কিন্তু একটা সম্পূর্ণ কোদাল পাবে। এবং তুমি এটা দিয়ে এখন মাটি কাটবা নাকি আর কিছু কাটার দরকার নেই, জাস্ট মাটি কাটবা কিনা। তো যাক, মাটি কাটার জন্য আমার এই দুটো অংশ লাগবে। তাই এটা দিয়ে আমরা আমাদের ম্যাট্রিক্সের গুণটা করে ফেলবো। তাহলে আমাদের ম্যাট্রিক্সের গুণে আমরা চলে এলাম। সেটা কিভাবে ভাইয়া? চলো একটু করে ফেলি। ধরুন এ আমার একটা ম্যাট্রিক্স 2 3 4 5, আর বি হচ্ছে আমার আরেকটা ম্যাট্রিক্স। ওকে, আমি জিনিসটাকে একবার লিখি। এ বি ম্যাট্রিক্স আমি করতে যাচ্ছি। এ হচ্ছে আমার 2 3 4 5, আর বি হচ্ছে আমার 3 6 5 1। তা আমি এ আর বি আলাদা করে লিখলাম না, আমি তোমাকে এ বি পাশাপাশি দিয়ে আমি তোমাকে এখন এটাকে গুণ করা শেখাচ্ছি। মনে রাখবে ভাইয়া, এই ম্যাট্রিক্সের গুণ করতে অনেক অনেক স্টুডেন্ট আছে যারা কিনা ভুল করে। তার পিছনে একটাই কারণ যে ভাইয়া মানে কোনটা থেকে কোনটা আমি গুণ করে ফেলে আমি নিজে ভুলে যাই। এটা আমার ক্ষেত্রে হয়েছিল, তারপরে আবিষ্কার করে ফেলাম কোদাল পদ্ধতি, এরপর থেকে আর জীবনে ভুল হয় নাই। ওকে, তো চলো আমরা এখন দেখে ফেলি সেটা। ওকে, প্রথমে তুমি চলে আসবে হচ্ছে তোমার প্রথম সারির কাছে। প্রথম সারির সাথে অবশ্যই প্রথম কলামকে নিতে হবে। তার মানে তুমি প্রথমে এই সারি নিলে আর এই কলাম নিলে, নেওয়ার পরে তুমি দেখলে যে ওয়াও, এই যে আমার একটা কোদাল তৈরি হয়ে গেল। তার মানে যদি আমি জিনিসটাকে এভাবে চিন্তা করি তাহলে আমি কিন্তু একটা বাঙালি একটা কোদাল পাবো। তার মানে জিনিসটা হচ্ছে 2 এর সাথে 3, 3 এর সাথে 5, তার মানে
2 × 3 প্লাস 3 × 5। তার মানে মনে রাখবো ভাইয়া যে 2 এর সাথে 3 কে নেবে আর 3 এর সাথে 5 কে নেবে, আমরা প্রথমটার সাথে প্রথমটা, দ্বিতীয় সাথে দ্বিতীয়টা। তার মানে এই জিনিসটা আমরা এখন ছোট নয়, যেটা আমরা 21 ব্যাচ, 3 দুগুণে হচ্ছে 6, তারপর একটা যোগ দিবে, 3 5 কত হয়, 15 হয়। ভাইয়া যোগটা কেন দিচ্ছে, কারণ আমি একটু আগে বলছি ভাইয়া সারি আর কলাম একত্রে না করলে কখনো কোদাল পাওয়া সম্ভব না। এই জন্য আমি এই সারি আর এই কলামকে একত্র করার জন্য একটা যোগ চিহ্ন দিয়েছি। আর 3 দুগুণে 6, 3 5 15, কমপ্লিট। এখন অনেক সময় দেখা যায় যে তুমি বিশাল লম্বা হয়েছো, কোদাল হয়ে গেছো ছোট। এখন তুমি কি করবা, যে ভাই কোদাল বড় করবো, লোহার অংশটা আর বড় করা যায় না, তাহলে কি করতে হবে, এই যে ডানটি বা যে হ্যান্ডেল থাকে এটাকে বড় করতে হয়। এই জন্য কি করা হয়, যে ঠিক আছে আমার কোদাল একটু বড় লাগবে, তখন তুমি অবশ্যই তোমার যে হ্যান্ডেলটা ছিল সেটাকে তুমি বড় করে দিলে। তার মানে এই যে তুমি আরো একটা কি পেয়ে গেলো বলতো, কোদাল পেয়ে গেলে, এখন বড় আকারে কোদাল পেয়ে গেছো। তার মানে এই যেহেতু বড়, তার মানে এর অবস্থান একটু পেছনে দাঁড়াবে। তার মানে 3 আর এখানে 6, 2 আর 6, তার মানে 2 × 6 প্লাস 3 × 1। তার মানে 2 এর সাথে 6 কে দিছি, 3 এর সাথে 1 কে দিছি। অনেকে যে ভুল কাজটা করে, 2 এর সাথে 6 কে দেয়, আবার 2 এর সাথে 1 কে দেয়, এটা করা যাবে না। 2 এর সাথে 6, 3 এর সাথে 1। তার মানে তোমার 6 দুগুণে কত হয়, 12 হবে, আর 3 একে কত হবে, 3 হবে। ওকে, এবার কথা হচ্ছে কি কথা, যে ভাইয়া সব সময় কি কোদাল কি আপনার এভাবেই থাকবে? এটা তো ইচ্ছা করলে উল্টে থাকতে পারে, যেমন বাসার মধ্যে কোদাল এভাবে, কেন বাসার মধ্যে কোদাল কি এরকম থাকতে পারে না, এভাবে তো থাকতে পারে। তো তাও তো এটা কোদাল নাম হবে, যে ভাই হবে। তাহলে একটা কাজ করো, যে এবার জিনিসটা উল্টে যাবে, এই যে উল্টে গেছে, তাহলে 4 এর সাথে 3, তার মানে 4 × 3 প্লাস 5 × 5। তার মানে আমি তোমাকে লিখে দিচ্ছি, এরপর বুঝে পাচ্ছি, মুছে দিব আমি। তার মানে 3 4 12, 5 5 কত হয়, 25 হয়। 4 এর সাথে 3, 5 এর সাথে 5। ওকে, তার মানে আমি এখন লিখবো কত, 3 4 12 যোগ 5 5 25। এবার একই রকম ভাবে আমি একটু বড় করতে চাই, এই যে বড় করে ফেললাম। 4 এর সাথে 6, 4 6 হচ্ছে 24, যোগ 5 এর সাথে 1, তার মানে হচ্ছে 5। এখন আশা করি তোমরা সবাই জানো ভাইয়া 15 আর 6 যোগ করলে কত, এটা তোমরা সবাই জানো। তো আমি কি তোমাকে যোগফলটা শিখাবো? তোমরা অবশ্যই চিল্লিয়ে উঠে বলবে, না জীবন আপনি যোগ করে শেখাবেন না, কারণ আমরা তো ছোটবেলায় যোগ বিয়োগ শিখে আসছি। তো যদি যোগ বিয়োগ শিখে আসে, তাহলে পাশে অ্যান্সারটা লিখে ফেলবে। ওকে, তোমরা আমাকে বলো যে তোমাদের এই জিনিসটা কেমন লেগেছে। ওকে, কাব্য ভাই সালাম নিন, কোদাল মার্কায় ভোট দিন। আচ্ছা, আমাদের এইদিকে কিন্তু ভোট নির্বাচন শুরু হয়ে গেছে। এই জন্য দেখা যায় যে আমি সারা রাত এখন জেগে থাকি, একদম তোমার সকাল 8টার দিকে ঘুমাই, সারা রাত আজকে জেগে থাকবো, শুট করবো সারা রাত ধরে। সকাল 8টার দিকে ঘুমাবো, দেন আবারও তোমার 3টার দিকে উঠে, দেন আবারও একটু শুট করে আবারও তোমার কাজকর্ম করতে হবে। অর্থাৎ রাত জাগার পিছনে একটাই কারণ, সেটা হচ্ছে নির্বাচন। প্রচুর পরিমাণে মাইকিং হয়, প্রচুর পরিমাণে বাজনা, অনেকে দেখি ঢোল নিয়ে আবার বাসায় বাসায় চলে আসতেছে। ঠিক আছে, তো খুবই খুবই ঝামেলা হচ্ছে। কোপায়া মাটি কাটাই ফেলছি, ভেরি নাইস। তোমরা তোমাদের পড়ালেখা একটা রুটিন করে ফেলো, খুব সুন্দর একটা রুটিন করে ফেলো, যে রুটিন অনুযায়ী তুমি পড়াশোনা করতে পারবে। ওকে অ্যালেক্সা ভাইয়া, এক কথায় অসাধারণ, দ্য থিওরি ইজ রিয়েলি গ্রেট, গুড। তার মানে তোমরা যদি কোদাল পদ্ধতি অ্যাপ্লাই করতে পারো, আমি চ্যালেঞ্জ দিয়ে বলবো, আমি তোমাকে চ্যালেঞ্জ দিয়ে বলবো, তুমি জীবনে ম্যাট্রিক্সে গুণ ভুল করবে না। এবং তোমার যত ছোট ভাই বোন আছে, তোমরা অবশ্যই বলতে পারবে এই কোদাল থিওরি তোমরা শিখেছো বন্দি পাঠশালা থেকে, সবাইকে বন্দি পাঠশালা অ্যাড হতে বলবা। ওকে, তার মানে আমি যেহেতু চেষ্টা করেছি এই পদ্ধতি তোমাদের বোঝানো এবং তোমরা বুঝতে পেরেছো, তার মানে তোমরা একটা ম্যাথ করতেই পারো, তাই না? তো চলো আমরা একটা ম্যাথ করে ফেলি, যেটা তোমরা নিজেরা করবে। তোমরা যদি বলো ভাই 3/3টা কিভাবে করবে, ভাই 3/3টা সেম ভাবে করবা। যদি একটু বড় হয়, আমি এটা বোর্ডে করাচ্ছি না, বা 3/3টা তোমরা নিজে থেকে করতে পারবে। আচ্ছা, তোমাদের কোনো ম্যাথ করতে দিব না, কারণ আমি শেষ করবো জিনিসটা। ওকে, হাতের মধ্যে বই দেখলে স্টুডেন্টরা বলে ভাই এটা কোন বই ফলো করেন, তা আমি কোনো বই দেখাতে যাচ্ছি না যেটা কোন বই। ওকে, তো একটা ম্যাথ লিখবো। আমি জাস্ট তোমাদের একটু জিনিসটা বোঝানোর জন্য যে আমরা ম্যাথ করতে পারবো কিনা, বইয়ের ম্যাথ করতে পারবো কিনা। হলে দেখাও যে a² প্লাস 2i মাইনাস 11i ইকুয়াল টু বেলে 0। ওকে, তো আমি একটা ম্যাথ লিখলাম। তোমরা এখনো কেউ বললো না যে ভাই এটা কোন রাইটারে বই পড়বো, এইসব কথা কেউ কখনো বলতে যাবে না।
তোমরা যে রাইটারের বই ফলো করে আসছো সেই রাইটারের বই পড়বে। ওকে, তো প্রথমেই দেখো এরকম টাইপের প্রচুর ম্যাথ পাবা। আমি এখানে 2/2টা বেছে নিয়েছি, কারণটা হচ্ছে যেহেতু আমি লাইভ ক্লাস করাচ্ছি 3/3 করলে তোমরা অনেকে ঘুমায় যাবা, তো তোমাদের যদি ঘুম পাড়ানো যাবে না, কারণ আমরা এখানে ঘুম পাড়ানো গান নিয়ে আসি না, আমরা এখানে পড়ালেখা করতে আসছি, এই জন্য আমরা এমন ম্যাথ নিয়েছি যেন তোমার ঘুম না পায়। ওকে, তো তুমি দেখো তোমাকে এই জিনিসটা প্রমাণ করতে হবে, তো আমরা প্রথমে তোমাকে a স্কয়ার নিতে হবে, দেন প্লাস 2iz মাইনাস 11i। তো এই যে a স্কয়ার আছে, এই a স্কয়ার মানে বুঝাচ্ছে ভাইয়া তোমাকে দুইটা a কে গুণ করতে হবে। তো আসো আমরা দুইটা a কে আগে গুণ করে দিই কোদাল পদ্ধতির মাধ্যমে। ওকে, 1 2 4 -3। এখন দেখি কোদাল পদ্ধতি আমরা অ্যাপ্লাই করতে পারতেছি কিনা। ভাইয়া বলেছিলাম যে 1 2 এর সাথে এইবার যাবা এইভাবে নাম্বার, এইভাবে যাবা এইভাবে নাম্বার, তাহলে 1 1 1 যোগ 4 2 8। ওকে, এবার বড় করব কোদালটা, 1 এর সাথে 2, 2 এর সাথে -3, তার মানে হচ্ছে 2 আর মাইনাস হচ্ছে কত 6, একবারে করো। হ্যাঁ, 2 1 এ 2 আর 2 দিয়ে -3। ওকে, এবার তুমি 4 এর সাথে 1 কে করো, 4 1 এ 4 -3 এর সাথে এটাকে করো, তার মানে হচ্ছে -3 4 হচ্ছে 12, 4 এর সাথে এটাকে করো, 4 2 8 মাইনাসে মাইনাসে প্লাস 9। তাহলে আমি এখান থেকে এখন বলতে পারি হচ্ছে 9 9 মাইনাস হচ্ছে 4 মাইনাস হচ্ছে এখানে 8 আর এখানে হচ্ছে কত বলতো 9 9 18 মানে 17। ওকে, দেখ আমি কিছু একটা এখানে পেয়েছি, সেটা হচ্ছে কি a স্কয়ার। তার মানে দেখো আমি a স্কয়ারের মানটা কিন্তু এখানে পেয়ে গিয়েছি। এখন আমাকে কি লাগবে ভাই? এখন আমার লাগবে হচ্ছে প্লাস 2iz মাইনাস 11i। সবগুলোকে যোগ করে বা বিয়োগ করে কত হবে ভাই? 0 হবে। 0কে যেমনি হোক মিলাইতেই হবে। ওকে, তো এখন আমি যে কাজটা করবো সেটা কি দেখো, সেটা হচ্ছে যে a স্কয়ার, a স্কয়ার আমি কত পেয়েছি বলো তো ভাইয়া? a স্কয়ার ভাই আপনি পেয়েছেন 9 - 4 - 8 17। ওকে, প্লাস 2iz a, 2iz a, 2iz a মানে আমি তোমাকে কি শিখেছি ভাইয়া? 2iz a মানে তোমাকে শেখানো হয়েছে a কে এই 2 দিয়ে প্রত্যেকটা ভুক্তিকে গুণ করে দিবে। তাহলে দেখো 2 দিয়ে গুণ করলে কত হয়? 2, 2 দুগুণে কত হয় ভাইয়া? 2 দুগুণে ভাইয়া 4 হয়। তাহলে 4 দুগুণে কত হয়? 8 হয়। মাইনাস 3 দুগুণে কত হয়? 6 হয়। ওকে, মাইনাস 11i, 11i মানে কি ভাইয়া? 11। আর i মানে কি ভাইয়া? আই মানে কি? আসলে এটা অনেক বড় ব্যাপার ভাইয়া। আই মানে তো আইডেন্টিটি ম্যাট্রিক্স, কিন্তু এখানে i2 না i3 এটা তো তারা বলে নাই আমাকে। তোমাকে এ ম্যাট্রিক্সটা কত মাত্রা দিয়েছে ভাই? 2/2। তার মানে এই আইও হচ্ছে 2/2, তারা এটা মুখ দিয়ে বলবে না, তোমাকে এটা বুঝে নিতে হবে। তার মানে তোমাকে নিজ দায়িত্বে 1001 লিখতে হবে। আর যদি এই এ ম্যাট্রিক্সটা 3/3 দিত, তখন তোমাকে অবশ্যই এটাকে i3 চিন্তা করতে হতো। ওকে, এর পরবর্তী তুমি কি করবে? এর পরবর্তী তুমি সুন্দর এখানে যোগ করে দাও। তাহলে 9 আর 2 যোগ করলে কত হয়? 11। -4 আর -4 0, এখানে কত হবে? 0। আর এখানে কত হচ্ছে ভাই? এখানে বিয়োগ করলে হয় 11 মাইনাস, সুন্দর করে 11 যেটাকে গুণ করে দাও, 11 0 0 11। আশা করি তোমরা বুঝতে পারছো যে কেমনি আমি 0 পেয়েছি। তার মানে তুমি একটু চিন্তা করে দেখো ভাইয়া, যে আমাদের এখন যে কোনো ম্যাথে হোক না কেন, আমরা কি কোদাল পদ্ধতির মাধ্যমে আমরা যে নিয়মগুলো শিখে এলাম সেগুলোকে আমরা পারবো না? যদি পারি তাই তোমার অলরেডি 4 মার্কস কমপ্লিট। তার মানে ম্যাট্রিক্স নির্ণায়কের এই পর্যন্ত এসে আমরা যে জিনিসটা যতটুকু শিখলাম সেখান থেকে আমরা 4 মার্ক কমন পেয়ে গিয়েছি, কারণ আমাদের ম্যাট্রিক্সের গুণ একটা না একটা পরীক্ষাতে দিবে, আর সেখান থেকে আমরা 4 মার্ক পেয়ে যাব। আর এমসিকিউ অলরেডি আমাদের 1 মার্ক হয়ে গেছে। কোনটা এমসিকিউ আমি এটা নিজে জানি না, বাট আমাদের 1 মার্ক এমসিকিউ আমাদের কমন চলে আসছে এতক্ষণ ধরে আমরা যা পড়েছি। মাঝে মাঝে ফোকাসের ঘাটতি হচ্ছে, এবং এটা হবে লাইভ ক্লাসের মধ্যে এই জিনিসটা প্রবলেম হবে, বাট আমরা তাও চেষ্টা করি পর্যাপ্ত পরিমাণে লাইটিং, পর্যাপ্ত পরিমাণে তোমার চোখে যেন কোনো প্রবলেম না হয় সেই ব্যবস্থা আমরা এখানে করি, সবকিছু করি, সাউন্ড কোয়ালিটি, লাইটিং সব প্রবলেম করি। কিন্তু এই যে ফোকাস, এই জিনিসটা আমরা আসলে কন্ট্রোল নাই, এটা আমাদের হাতে কন্ট্রোল নাই, বাট তা আমরা সবচেয়ে বেস্ট, বাজারে সবচেয়ে বেস্ট ফোনটা আমরা ইউজ করি, কিন্তু তা এটাকে আমরা কন্ট্রোল করতে পারি না। এই জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত। ওকে, আমি আশা রাখতে পারি ম্যাট্রিক্সের গুণ নিয়ে তোমাদের আর কারো কোনো প্রবলেম থাকবে না। এবার আমরা চলে আসবো হচ্ছে ম্যাট্রিক্স থেকে বের হয়ে নির্ণায়কের দিকে ধাবিত হব। আশা করি তোমরা একজন এখান থেকে নড়বে না। তো আমরা আমাদের পরবর্তীতে চলে যাব, সেটা হচ্ছে আমাদের নির্ণায়কের ধারণা থেকে। তো প্রথমে আমি বলবো যে নির্ণায়ক কি? আসলে নির্ণায়ক হচ্ছে বর্গ ম্যাট্রিক্সের একটা রূপ। আবারও বলছি, নির্ণায়ক হচ্ছে বর্গ ম্যাট্রিক্সের একটা রূপ। তার মানে বর্গ ম্যাট্রিক্স আমরা সবাই চিনি যে এ বর্গ ম্যাট্রিক্স যদি হয় 2 3 4 5, তাহলে এই বর্গ ম্যাট্রিক্সের টাকে যদি আমরা এখন নির্ণায়ক আকারে লিখতে চাই, তাহলে আমরা সেটাকে লিখবো হচ্ছে এভাবে।
ওকে, তার মানে আমার এখানে একটা বর্গ ম্যাট্রিক্স দেওয়া ছিল, ঠিক আছে? সেই বর্গ ম্যাট্রিক্সের একটা রূপ হচ্ছে আমার কি বলতো এই নির্ণায়কটা। তার মানে আমি বলতে পারি যে নির্ণায়ক ম্যাট্রিক্স এখানে দেওয়া ছিল, বা সেটাকে আমি একটা নির্ণায়ক চিহ্ন দিয়ে সেখানে আমি নির্ণায়ক দিয়ে বললাম 2 3 4 5। তার মানে আমি বলতে পারি যে আমার বর্গ ম্যাট্রিক্সের একটা রূপ হচ্ছে কি বলতো নির্ণায়ক। তো এখন আমরা এই যে নির্ণায়কে আসলাম, এই নির্ণায়কের মানগুলো আমরা কিভাবে বের করব, বা এই নির্ণায়কের একই রকম ভাবে এই নির্ণায়কে এটাকে ভুক্তি 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 বলা হয়, সেম ভাবে এগুলোকে ভুক্তি বলা হয়। বাট এক কথা হচ্ছে তোমার ম্যাট্রিক্সের চিহ্ন আর নির্ণায়কের চিহ্ন কিন্তু আলাদা আলাদা। তো যাই হোক, আমাদের নির্ণায়কের ধারণা এর থেকে আর বেশি কিছু দরকার নাই। বাট এখন আমাদের শিখতে হবে হচ্ছে নির্ণায়কের বিস্তৃতিটা নিয়ে। এই নির্ণায়কের বিস্তৃতি তুমি যদি শিখে যাও তাহলে আশা করি তোমার কোনো প্রবলেম হবে না। ওকে, এখানে আমি তোমাকে দিলাম হচ্ছে কি নাম দিতে পারি এখানে তোমাকে আমি A11 দিব না, ছোট খুব সুন্দর একটা নাম দিই। আচ্ছা দিই A11, A12, A13, তারপরে A21, A22, সব এ দিলে আবার ঝামেলা। A1। আচ্ছা, তোমাদের একটু সুন্দর করার জন্য আমি এখানে যে নামগুলো দিব সেটা হচ্ছে, ধরুন তোমাকে আমি দিলাম ABCDEFGHI। ওকে, তো এখন আমি যাচ্ছি যে এই যে নির্ণায়কটা আছে এই নির্ণায়কের বিস্তৃতিটা আমরা কিভাবে করব, কারণ আমরা চাচ্ছি যে এই নির্ণায়কটা মান বের করতে। তো নর্মালি আমরা সাধারণ একটা নিয়ম শিখবো, সেটা হচ্ছে যে নির্ণায়ক যদি থাকে তার আমরা মানটা কিভাবে বের করবো। আগে হলো 3/3টাই শিখবো, কঠিনটাই। ওকে, তো প্রথমে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে যে এই যে এ আছে, প্রথমে আমি এ কে লিখবো। এ কে লেখার পর আমি যে কাজটা করবো সেটা হচ্ছে তার কলাম কাটবো, তার সারি কাটবো। তাহলে পরে কি আছে বলতো, পরে আছে ভাই এই জিনিসটা। তাহলে এখান থেকে আমি লিখবো হচ্ছে EI মাইনাস হচ্ছে HF। অর্থাৎ আমি প্রথমে এ কে নিব, এ ভুক্তিকে নিব, মানে নির্ণায়কের মান বের করা শিখবো। অর্থাৎ আমরা এখন নির্ণায়কের বিস্তৃতি বের করা শিখবো। প্রথমে আমরা এ কে নিব, এরপর আমি এ কে কলাম কাটবো, সারি কাটবো, থাকলো কত EFHI। তার মানে এখন আমি তার আর গুণ করে দিব, EI মাইনাস কি বলতো HF, EI মাইনাস হলো HF। ওকে, এরপর আমি কি নিব, বি নিব, যে কোনো এক বরাবর বিস্তৃতি করবো, বি নিব, বি নিলাম। বাট বি এর আগে তো একটা চিহ্ন লাগবে, তাই না? তো মনে রাখবা এর আগের চিহ্ন হচ্ছে প্লাস, বি এর আগের চিহ্ন কি বলতো মাইনাস। তার মানে এখানে আজীবন একটা মাইনাস নিবে। ওকে, এরপর আমি কি করবো ভাই, এরপরে বি এর এখানে গেলে তুমি তার কলাম কাটবা, তুমি তার সারি কাটবা। এখন ভাই পরে কি আছে, ভাই পরে আছে হচ্ছে আমার DFGI। তার মানে ভাইয়া DI মাইনাস GF। GF, এই GF লিখলে আবার অনেকে আবার উল্টা পাল্টা বলবা, FG, ঠিক আছে? DI মাইনাস FG। এরপরে আমি লিখবো হচ্ছে কি বলতো সি। সি মানে হচ্ছে প্লাস সি, তার মানে প্রথমটা প্লাস, তারপরটা মাইনাস, তারপরটা আবার কি প্লাস। প্লাস সি নিলে এই তার কলাম কাটবা, এই তার সারি কাটবা। তাহলে কলাম সারি কাটলে তুমি এই কয়েকটা পাবে, DH মাইনাস GE। তাহলে এইখান থেকে তুমি ক্যালকুলেশন করে যা পাবে সেটাই হচ্ছে কি বলতো এই নির্ণায়কের মান পাবে, এবং এই নির্ণায়কটাকে এটাকে বলা হয় বিস্তৃতি। আমি আবার বলছি, আমি প্রথম সারি বরাবর আমি এটাকে বিস্তৃতি করব। তো প্রথম সারি বরাবর যদি আমি বিস্তৃতি করি তাহলে আমি প্রথমে নিব হচ্ছে এ, তারপরে এর কলাম সারি কাটবো, যা আছে তা লিখবো। এরপর বি লেখার আগে অবশ্যই একটা মাইনাস নিব, এরপর সি লেখার আগে একটা প্লাস নিব। আর তুমি যদি বলো না ভাই আমি এই বরাবর নিব, তো নিতে পারো, এ তারপর ডি তারপর জি। এ নিবা, তারপর ডি কে এখানে অবশ্যই মাইনাস নিবা, মাইনাস ডি, আর জি নেওয়ার সময় প্লাস জি নিবে। তো আশা করা যায় যে এরকম টাইপের তোমাকে যদি কখনো নির্ণায়কের মান বের করতে বলে তো তুমি বিস্তৃতি করে তার মানটা বের করে ফেলতে পারবে। বাট তাও নির্ণায়কের মান বের করার সময় কিন্তু অনেক অনেক টেকনিক আছে, যে টেকনিকগুলো আমরা ম্যাথ করার সময় ফলো করব। তো আমি তোমাকে আবার এতটুকুই জানালাম যে নির্ণায়কের ধারণা আমি একটু জাস্ট দিচ্ছি, ওটাই যথেষ্ট। আর নির্ণায়কের বিস্তৃতি করবো সেখানে আমরা এই বরাবর, হয় একটা সারি বরাবর না একটা কলাম বরাবর। এখন কোন সারি বরাবর কোন কলাম বরাবর করব সেটা আমরা এই তোমার শেষের দিকে যখন আমরা করব, তোমার বেশ কিছু নির্ণায়কের মান বের করা শিখবো, তখন আমি তোমাকে এই টেকনিকটা বলবো যে আমরা আসলে সারি বরাবর কেন সারি বরাবর কখনো বিস্তৃতি করব আর কখন আমরা কলাম বরাবর বিস্তৃতি করব। ওকে, তো চলো আমরা এখান থেকে এখন বের হয়ে এখন আমরা যে জিনিসটা শিখবো সেটা হচ্ছে খুবই 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 ইম্পর্টেন্ট একটা টপিক, সেটা হচ্ছে অনুরাশি আর সহগুণক। তো প্রথমে আমি শেখাবো হচ্ছে তোমাদের অনুরাশি। অনুরাশি এগুলো কিন্তু বিভিন্ন ধরনের ভার্সিটি এবং বিভিন্ন সময় বোর্ড পরীক্ষাতে কিন্তু এমসিকিউতে আসবে, এবং তোমার 2 মার্কের জন্য কিন্তু পরীক্ষাতে দিতে পারে। 2 মার্কের জন্য আসবে হলো সহগুণক, সেটা একটু পরে শেখাচ্ছি। অনুরাশি, তো আমি তোমাকে একটা ম্যাট্রিক্স দিলাম।
সেখানে তোমাকে আমি বললাম যে 2 3 4 5 6 7 8 9 1 এরকম একটা দিলাম, দিয়ে আমি তোমাকে বললাম যে 4 এর অনুরাশি কত, 4 এর অনুরাশি তো জিনিসটা একটু ভালো মতো বুঝে নাও। তোমাকে আমি একটা ম্যাট্রিক্স দেওয়ার পর বললাম যে 4 এর অনুরাশি কত। তো অনুরাশি বলতে কিন্তু অ্যাকচুয়ালি নির্ণায়কের মান দিয়ে তোমাকে জিনিসটা বের করে বলতে হবে, বা তোমাকে প্রশ্নের দ্বারা কিন্তু ম্যাট্রিক্স আকারে দিবে। তো প্রথমে তুমি এখানে কি করবে, প্রথমে এখানে যেটা বলা হয় সেটা হচ্ছে যে তোমাকে ম্যাট্রিক্স দেওয়া, তুমি আগে এটাকে নির্ণায়ক আকারে লিখে ফেলো যে 2 3 4 5 6 7 8 9 1 লিখলাম। এখন যেহেতু তোমাকে 4 এর অনুরাশি বলেছে, তুমি 4 এর কাছে যে একটা গোল্লা দিবা, দিলাম ভাইয়া। এরপরে তুমি তার কলাম কাটবা, মানে তার লুঙ্গি কাটবা, তার শাড়ি কাটবা। লুঙ্গি শাড়ি কেটে দেওয়ার পরে বাকি কে পড়ে আছে ভাইয়া, বাকি পড়ে আছে হচ্ছে আমার 5 6 8 9। তাহলে এটাই হচ্ছে তোমার কি বলতো 4 এর অনুরাশি। তা আমি আশা রাখতে পারি যে তোমাকে যদি এখন থেকে কোনো অনুরাশি বলে, তুমি তার কাছে যাবে, তার শাড়ি কাটবে, তার কলাম কাটবে, যা পাবে সেটা হচ্ছে অঙ্কের অ্যান্সার। এখন এখানে 4 এর জায়গায় স্যার অনেক সময় চালাকি করে বলে A13 A13 এর অনুরাশি কত, তখন অনেকে মাথায় হাত দিয়ে বলে আরে সবনা 1A13 তো জীবনে দেখি নাই, বা এখানে তো 1 3ও নাই, এই যে 1 এই যে 3, তার মানে কি এই দুটারই অনুরাশি বের করতে বলছে? এমন কিছু না। এই 1 3 মানে আমি তোমাকে প্রথমেই বলেছিলাম যে 1 নাম্বার শাড়ি 3 নাম্বার কলাম, তার মানে অ্যাকচুয়ালি এই 4টাকেই বোঝানো হচ্ছে। ওকে, যাই হোক, এরপর তোমাকে তারা কখনো বলতে পারে যে ঠিক আছে এটা না, তোমাকে বললো A22। তো A22 বলতে অ্যাকচুয়ালি তারা 6কে বোঝাচ্ছে, তাই না? 6 এর অনুরাশি বের করতে হবে। তো তুমি তখন 6 এর কাছে চলে গেলা যে আমার 6 কোথায় আছে, গেলাম, এখন তার কলাম কাটলাম, তার শাড়ি কাটলাম। আচ্ছা একটু দাঁড়াও, আমার ফোনটা খুব সাউন্ড করতেছে। ওকে, তো আমি 6 এর কাছে গেলাম, এখন আমি তার শাড়ি কাটবো, তার কলাম কাটবো। শাড়ি কলাম কাটার পরে কে পড়ে আছে একটু দেখো তো ভাইয়া। শাড়ি কলাম কাটার পরে আমার পড়ে আছে হচ্ছে 2 4, আর এখানে হচ্ছে কত 8 1। তাহলে এটাই আমার কি বলতো, এটাই হচ্ছে আমার 822 এর অনুরাশি। তার মানে তোমাকে 822 বলতে হবে, তোমাকে 6 বলতে হবে, যাই বলুক না কেন তুমি কিন্তু অবশ্যই ইজিলি করতে পারবে। তো আমি আশা রাখতে পারি যে এখন থেকে তোমাকে যদি কখনো তারা অনুরাশি বের করতে বলে, তুমি কিন্তু অবশ্যই 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 বের করতে পারবে। ওকে, তোমরা আমাকে একটু কমেন্ট করে জানিয়ে দাও যে তোমরা আসলে জিনিসটা বুঝতে পেরেছো কিনা। আর মাঝখানে আমার একটা কল চলে আসছিল, তো যাই হোক, আমি কলাম হতে চাই, চাইলে তুমি শাড়ি হতে পারো। আচ্ছা, যাই হোক, এবার আমরা চলে আসবো হচ্ছে আমাদের সহগুণকের কাছে। সহগুণক, সহগুণক সহগুণক তো সহগুণকটা অনেকে আছে যারা কিনা বলে যে ভাইয়া সহগুণক আমার কাছে একটু কঠিন মনে হয়। তো সহগুণক যদি তোমার কাছে কঠিন মনে হয়, তুমি আমার এই জিনিসটা অ্যাপ্লাই করবে, তোমার কাছে জীবনে সহগুণক কখনো কঠিন মনে হবে না। সহগুণক বলতে আমরা বুঝবো চিহ্ন ইন্টু হচ্ছে অনুরাশি। আর তোমরা আমাকে বলো যে আমি তোমাকে একটু আগে অনুরাশি শিখিয়ে এসেছি নাকি আসি না? হ্যাঁ ভাই আসছেন। আর এই যে চিহ্ন ভাইয়া, তাহলে এই চিহ্নটা আমাকে অনেক ঝামেলা করে। এই চিহ্ন মানে কি? এই চিহ্ন মানে হয় প্লাস অথবা কি বলতো মাইনাস। তার মানে সহগুণক মানে হচ্ছে আমাদের চিহ্ন ইন্টু হচ্ছে অনুরাশি। আর চিহ্ন বলতে বোঝায় হয় প্লাস, না হলে কি বলতো মাইনাস, বা একটু বুঝান, আমরা এখনো ঠিক মতন বুঝি নাই। ওকে, তো তোমাকে বলা হলো যে 7 এর সহগুণক, 7 এর সহগুণক কত? তো তোমাকে সহগুণক বের করতে বলছে, ঠিক আছে তুমি 7 এর কাছে যাবে। যেমন আমি যদি তোমাকে এখানে লিখি, এটা পুরো জিনিসটা আমি লিখে যাচ্ছি যে 2 3 4 5 6 7 8 9 1। তো আমি 7 এর কাছে যাব, গেলাম, গিয়ে আমি তার কলাম কাটবো, আমি তার শাড়ি কাটবো। কাটার পরে আমি এখানে পাচ্ছি হচ্ছে কি দেখো 2 3 8 9। ঠিক আছে, তো এই যে 2 3 8 9 অ্যাকচুয়ালি এটা আমি কিন্তু অনুরাশি বের করছি। কি বের করছি? অনুরাশি। আমাকে বের করতে বলছে সহগুণক, বাট আমি কি করছি? আমি অনুরাশি বের করছি।
কারণ আমি বলছিলাম ভাই অনুরাশি ঠিক আছে, বা তার সামনে একটা চিহ্ন দিলে সেটা সহগুণক হয়ে যাবে। হ্যাঁ ভাই, চিহ্নটা কিভাবে আনবো? ওকে, চিহ্ন জন্য একটা সূত্র আছে -1, তারপর হচ্ছে সারি প্লাস কলাম। তো আমি এই সূত্র জীবনে কোনোদিন ক্লাসে পড়াই নাই, বা আমি নিজে কখনো পড়ে আসিনি। তাহলে ভাই আপনি কিভাবে পড়ছেন? আমি আজীবন মনে রাখছি এটা আমার প্লাস, আজীবন কি এটা আমার প্লাস। তো প্লাস যেখানে মাইনাস সেখানে চলে আসে, কারণ প্লাস আর মাইনাস একটা আরেকটাকে আকর্ষণ করে। তার মানে এখানে হচ্ছে প্লাস, এখানে মাইনাস, এখানে মাইনাস হলে এখানে আবার জীবনে মাইনাস আসবে না, কারণ মাইনাসকে আবার আকর্ষণ করে কে? প্লাস। এখানে আবার প্লাস আসে, এখানে প্লাস থাকলে এখানে আবার কি আসবে? মাইনাস। তার মানে জিনিসটা কি? জিনিসটা দুটা প্লাস জীবনে পাশাপাশি থাকবে না। তার মানে দুটা প্লাস পাশাপাশি না থাকলে একটা প্লাস একটা মাইনাস, একটা প্লাস একটা মাইনাস তো হবে। তার মানে প্লাস মাইনাস প্লাস, এই যে মাইনাস, বা এখানে তাহলে কি হবে ভাই? এখানে হবে মাইনাস, এখানে হবে কি প্লাস, এখানে হবে কি প্লাস, এখানে হবে কি মাইনাস, এখানে হবে কি প্লাস। আর তুমি একটু চিন্তা করে দেখো তো, যে আজীবন শুরু হবে প্লাস দিয়ে, আজীবন শুরু হবে প্লাস, মাইনাস তার পিছে পিছে দৌড়াবে। তার মানে আজীবন প্রথমে প্লাস, তারপর মাইনাস, তারপর প্লাস, তারপর মাইনাস। এখন তুমি একটু দেখো তো ভাইয়া, যে এখানে 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 কি কোনো দুইটা প্লাস বা দুইটা মাইনাস কি পাশাপাশি আছে? না তো ভাইয়া, দুইটা প্লাস বা দুইটা মাইনাস পাশাপাশি নেই। আসলে দুইটা প্লাস বা দুইটা মাইনাস কখনো পাশাপাশি থাকবে না। যদি তারা বিপরীত তুমি চিন্তা করো, তার মানে প্লাস থাকলে তার সাথে মাইনাস আজীবন থাকবে, তারপরেরটাই মাইনাস হবে। ওকে, তার মানে 7 এর এখানে কি চিহ্ন আছে? মাইনাস। তার মানে তুমি একটা এখানে মাইনাস দিয়ে দাও। তাহলে এটাই হচ্ছে তার কি বলতো? সহগুণক। তাহলে আমি আশা রাখতে পারি যে এই চিহ্ন নিয়ে তোমরা আজীবন কোনো সূত্র মনে রাখবে না। আজীবন প্লাস প্রথমে থাকবে, দেন মাইনাস, তারপর প্লাস, তারপর মাইনাস, তারপর প্লাস চলতে থাকবে। তো তোমরা আমাকে কমেন্ট করে জানিয়ে দাও যে তোমরা এই সহগুণকে, এই থিওরিটা জিনিসটা বুঝতে পেরেছো কিনা। আচ্ছা, একজন লিখছে 6 হবে ভাই। আচ্ছা ঠিক আছে, 6 যদি হয় তাহলে 6 দিবা। আমি কি এখানে ভুল করেছি? 2 3 4 5 6 7 8 9 1। তাহলে আমি কার সহগুণক বের করতে বলছি? 7 এর সহগুণক। 7 এ গেলে তার এটা কাটা যাবে, এটা কাটা যাবে, তা থাকবে হচ্ছে 2 3 8 9। ওকে, অনেকে লিখছে বুঝেছি ভাইয়া, ভেরি গুড। তার মানে আমি আশা রাখতে পারি যে তোমাদের কখনো যদি সহগুণ, এবং সহগুণগুলো বিভিন্ন ধরনের ভার্সিটি কিন্তু এমসিকিউতে আসছে, এবং বোর্ডও কিন্তু এমসিকিউতে আসছে, এবং এটা কিন্তু 2 মার্কের জন্য তোমাকে দিতে পারে। তার মানে এই চিহ্ন জিনিসটা মাথা থেকে ঝেড়ে ফেলবা। আজীবন প্লাস দিয়ে শুরু হবে, একটার পর একটা চিহ্ন চেঞ্জ হতে থাকবে। দিস থিওরি ইজ রিয়েলি অসাম। ওকে, তার মানে আমাদের এই টপিকসটা কিন্তু শেষ হয়ে গেল। তার মানে আমরা কিন্তু বলতে পারি যে এতক্ষণ পর্যন্ত আমরা কিন্তু 6 মার্ক কমপ্লিট করে এসেছি, কারণ যেহেতু বিভিন্ন ধরনের বোর্ডের মধ্যে সহগুণক, অনুরাশিগুলো দিয়েছে, তার মানে আমরা কিন্তু এটা অবশ্যই এখন করে ফেলেছি। এরপর আমরা কমপ্লিট। এরপর আমরা চলে আসি হচ্ছে আমাদের ব্যতিক্রমী ম্যাট্রিক্স। এটা খুবই খুবই মজা, এবং বাংলাদেশের এমন কোনো ভার্সিটি নাই বা এমন কোনো বোর্ড নাই যে বোর্ডে কিনা ব্যতিক্রমী ম্যাট্রিক্স বা তোমার অব্যতিক্রমী ম্যাট্রিক্স এই জিনিসগুলো আসে না। তো চলো আমরা চলে আসি হচ্ছে ব্যতিক্রমী ম্যাট্রিক্স। খুবই খুবই ইম্পর্টেন্ট একটা টপিক্স, ব্যতিক্রমী ব্যতিক্রমী ম্যাট্রিক্স। ওকে, এখন বলো ব্যতিক্রমী ভাইয়া কি জিনিস? ওকে, ব্যতিক্রমী ম্যাট্রিক্সটা হচ্ছে যে বর্গ ম্যাট্রিক্সের নির্ণায়কের মান শূন্য। তার মানে আমি বলতে পারি নির্ণায়ক ইকুয়াল টু 0। অর্থাৎ বর্গ ম্যাট্রিক্সের নির্ণায়কের মান যদি 0 হয়, তাহলে তাকে আমরা বলবো হচ্ছে ব্যতিক্রমী ম্যাট্রিক্স। যেভাবে বুঝতে পারছি। আর আরেকটা কথা হচ্ছে যে ব্যতিক্রমী ম্যাট্রিক্সের কখনো ইনভার্স ম্যাট্রিক্স হয় না। ভাই লাইনটা তো বুঝি নাই, লাইনটা পরে বুঝাবো, খালি এতটুকু মাথায় রাখিও, ব্যতিক্রমী ম্যাট্রিক্সের ইনভার্স ম্যাট্রিক্স সম্ভব নয়, এটা পরে বুঝাবো। তো চলো আমরা একটা এক্সাম্পল দেখে ফেলি। আমি তোমাকে বললাম না এই ম্যাথটা বুটেক্সে আসছিল। এখন আমি তোমাদের বোর্ড পরীক্ষা করতে যাই, আবার তোমার বুটেক্সে নিয়ে চলে গেছি, এটা তাও ব্যাপার না, তোমরা একটু শিখে রাখো যে 2 6 1 3 কি ধরনের ম্যাট্রিক্স, কি ধরনের ম্যাট্রিক্স। তো তোমরা তো বিভিন্ন ধরনের ম্যাট্রিক্সের প্রকার শিখে এসেছো, তো এখন তোমরা যদি ব্যতিক্রমী ম্যাট্রিক্স না জানো তাহলে এটা অঙ্ক পারবা না। তো এটা আমার সময় অ্যাডমিশনে আসছিল, তো তারা এইরকম টাইপের একটা ম্যাথ দেবো, এটা কি ধরনের ম্যাট্রিক্স। খুব চিন্তা করছিলাম, চিন্তা করার পরে আমি বলি আরে সময় এটা ব্যতিক্রমী ম্যাট্রিক্স। কিভাবে ব্যতিক্রমী ম্যাট্রিক্স? কারণ ভাই এইটার নির্ণায়কের মান তো 0। কিভাবে? যে 2 6 1 3 3 দুগুণে 6 মাইনাস হচ্ছে 6। নির্ণায়ক 2/2 এর নির্ণায়ক কেমনে বের করে? আর গুণ করে 3 দুগুণে 6, 6 একে 6, তার মানে 0। তার মানে এই ম্যাট্রিক্সের নির্ণায়কের মান 0।
তার মানে এটা একটা ব্যতিক্রমী ম্যাট্রিক্স। আশা করি তোমরা জিনিসটা বুঝতে পারছো যে ব্যতিক্রমী ম্যাট্রিক্স জিনিসটা কি, যে ম্যাট্রিক্সে নির্ণায়কের মান শূন্য তাকে হচ্ছে ব্যতিক্রমী ম্যাট্রিক্স বলা হয়। তারপরে এরকম টাইপের কোনো এমসিকিউ দেখলে অবশ্যই যেন তোমরা করতে পারো। তাই চলো আমরা বিভিন্ন ধরনের বোর্ডে আসা একটা ম্যাথ করে ফেলি। কিরকম ম্যাথ? তোমাকে আমি বললাম যে আলফা মাইনাস 2 6 2 আলফা মাইনাস 3, তাহলে তোমাকে বলেই দিছে বাংলাতে যে ব্যতিক্রমী হলে আলফা ইকুয়াল টু হোয়াট। তো এইটাই ম্যাথ দেখলে অনেকে ভয় পেয়ে যায়, এই সর্বনাশ কি সব দিছে, আলফা বিটা এ বি সি বাই না বা আলফা বিটা দিয়ে দিছে। তো এটা নিয়ে ভয় পেও না। তো চলো আমরা অঙ্কটাকে সমাধান করি। প্রথমে আমরা এটাকে এখান থেকে নির্ণয় একটা বের করে ফেলি। আলফা মাইনাস 2 আলফা মাইনাস 3 আর গুণ করলাম মাইনাস 6 ইন্টু 2, জাস্ট নির্ণয় একটা করলাম, নির্ণয় একটা বের করলাম। এখন তারা যদি আমাকে বাংলাতে বলেই দিছে ভাইয়া ব্যতিক্রমী, তার মানে এই যে আমি নির্ণয় একটা বের করছি এটা ইকুয়াল আমি 0 বলতে পারি নাকি পারি না? আবার বলতেছি, এটার সাথে এটাকে গুণ করছি, এটার সাথে এটাকে মাইনাস, এটার সাথে এটাকে, কেন? কারণ আমরা যদি এটা মানটা বের করতে যাই 2/2 এর ক্ষেত্রে মান বের করার নিয়মটা হচ্ছে আর গুণ করলে মানটা বের হয়ে যায়। তার মানে আমি এখানে গুণ করে মাইনাস 6 × 12, তাহলে এই যে নির্ণয় একটা বের করলাম, এই নির্ণয় একটা যদি তোমার ব্যতিক্রমী, তার মানে আমি ইকুয়াল টু 0 বলতে পারি নাকি পারি না? হ্যাঁ ভাই অবশ্যই পারেন, তাহলে ইকুয়াল টু 0। ওকে, তাহলে এখন গুণ করে ফেলো। আলফা স্কোয়ার মাইনাস থ্রাইজ আলফা মাইনাস টুয়াইজ আলফা মাইনাস প্লাস 6 মাইনাস 12 ইকুয়াল টু 0, তার মানে আলফা স্কোয়ার মাইনাস 5 আলফা মাইনাস 6 ইকুয়াল টু 0। এখন আমি এখানে অনেককে দেখছি তারা 3 2 6 মিলায় অ্যান্সার বলে 2,3, যেটা একদম প্রথম অপশনে পাবে যে 2,3, বাট টোটালি রং। তাহলে কি হবে জিনিসটা? আলফা স্কোয়ার মাইনাস তোমার 6 একে 6 6 আলফা প্লাস আলফা মাইনাস 6 ইকুয়াল হচ্ছে 0। তারপর এখান থেকে তুমি এখন লিখতে পারো হচ্ছে আলফা মাইনাস 6 প্লাস 1 আলফা মাইনাস 6। তার মানে তুমি এখন বলবা যে আলফা মাইনাস 6 ইকুয়াল হচ্ছে 0, তার মানে আলফা ইকুয়াল হচ্ছে 6, আর আরেকটা হচ্ছে আলফা প্লাস 1 ইকুয়াল টু 0, তার মানে আলফা ইকুয়াল হচ্ছে -1, তার মানে হচ্ছে 6, -1। বা তুমি এটাকে নর্মালি যদি 3 2 6 আকারে মিলাও তাহলে কিন্তু অ্যান্সার পাবে 2,3, যেটা কিন্তু একদম রং অ্যান্সার। ওকে, অনেকে আমার আগে অ্যান্সার বলে দিচ্ছে 6, -1। আর একজন বলছে সে নাকি মরে যাবে, তার জন্য নেট দায়ী থাকবে। আমরা দোয়া করি তুমি যেন না মারা যাও, কারণ তুমি মারা গেলে আমাদের একজন মেম্বার কমে যাবে, যেটা আমাদের জন্য অনেক কষ্টের হয়ে দাঁড়াবে। একজন আবার লিখছে ভাইয়া ডাউনলোড করে ফেলুমো, করো ডাউনলোড, কোনো সমস্যা নেই। একজন কইছে আবার 2,3 কেন হবে না? তোমাকে আমি ক্লাস 6 ভর্তি করে দেবো, কারণ ক্লাস 6 এর মধ্যে মিল টাইম শেখানো হয়, তোমাকে ক্লাস 6 ভর্তি করে দিব। তুই বন্ধু বাসলে পেজে মেসেজ দিবে যে আমি ক্লাস 6 কোর্স করতে চাই, তোমাকে ক্লাস 6 কোর্সে ভর্তি করে দিব। কেউ চা কফি দাও, ঘুম পাচ্ছে, একজনে ঘুম পাচ্ছে, যার ঘুম পাচ্ছে তাকে সে ঘুমাতে চলে যাও, কালকে সকালে দেখবে ক্লাস আর নেই। একজন বলছে 3,2 কেন হবে না? ভাই 3,2 কেমন হয় ভাই? এখানে তোমার চিহ্ন মিলবে না, মিল টার্ম করতে গেলে, এটাকে ভাঙতে গেলে তোমার এখানে মিলবে না, চিহ্নটা মিলবে না। চিহ্নটা মিলানোর জন্য তোমাকে 6 কে 6 দিয়ে মিলাতে হবে। ওকে গুড। একজন লিখে প্লাস মাইনাসের ব্যাপার আছে, তাই হবে না। এই ক্লাসেও যার ঘুম পাচ্ছে সে মরে যাও। একজন লিখেছে এই ক্লাসে যার ঘুম পাচ্ছে তাকে মরে যেতে বলছে। আমরা কারো মৃত্যু কামনা করি না, তোমরা মরে গেলে আমাদের কি হবে, আমাদের ক্রেজি কোর্সের কি হবে? তোমরা বেঁচে থাকো। আচ্ছা, আমার নামের সাথে একজনের নাম মিল আছে, সংযুক্তা বিশ্বাস কাব্য। ভাইয়া একটু রেস্ট নেন, রেস্ট নিলে আর ক্লাস আজকে শেষ হবে না, কারণ আমি ক্লাস শেষ করে আমি আবার শ্যুট করব। আমার এখন অনেক শ্যুট বাকি আছে, সেই শ্যুটগুলো আমরা খুব দ্রুত শেষ করে দিব। আমাদের শর্ট সিলেবাসের জন্য আমরা যে শ্যুটগুলো করছি সেই শ্যুটগুলো আমরা খুব দ্রুত শেষ করে দিব। ওকে, ওকে, এরপরে আমাদের যে টপিকসটা সেটা হচ্ছে অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স, যেটা খুবই ইম্পর্টেন্ট, কারণ আমাদের ইনভার্স ম্যাট্রিক্স জানার আগে আমাদের অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স শিখতে হবে। ওকে, তো চলো আমরা অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্সে চলে যাই। অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স, তো এই অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্সের জন্য আমি কয়েকটা ধাপ ক্লাসের মধ্যে শিখিয়ে দিই, যে ধাপসমূহ, অর্থাৎ আমাদের কি কি ধাপ জেনে রাখতে হবে। ধাপসমূহের মধ্যে এই কলম দিয়ে লিখি, কালি দিয়ে লিখি। 1 নাম্বার হচ্ছে যে প্রথমে তুমি কি কাজ করবে? প্রথমে হচ্ছে তুমি এটাকে সহগুণক করবে, সহগুণক নির্ণয় করবে। সহগুণকে প্রত্যেকটা ভুক্তির সহগুণক বের করবে। এরপর কি করব? এরপর তুমি এখানে প্রতিস্থাপন করবে। আমি খুব সংক্ষেপে লিখতেছি, পরে আমি এটা ডিটেইলস বলবো।
প্রতিস্থাপন করার পরে আমি এখানে যেটা করব সেটা হচ্ছে আমি এখানে ট্রান্সপোজ করব। আর তোমরা আমাকে বলো আমি তোমাদেরকে সহগুণক শিখিয়েছি কিনা। হ্যাঁ ভাই শিখেছেন। প্রতিস্থাপন মানে কি? প্রতিস্থাপন মানে আসলে কিছু না, ধরুন আমি এখানে দাঁড়ায় আছি, তখন আব্দুর রহমান ভাই আসে আমাকে সরাই দিল, আসে সে দাঁড়ায় গেল, এটা হলো প্রতিস্থাপন। ঠিক আছে। ট্রান্সপোজ কি? ট্রান্সপোজ কিছু না, তোমার আব্দুর রহমান ভাই এখানে দাঁড়ায় আছে, ঠিক আছে, তার মাথা নিচে দিলাম, পা উপরে দিলাম, এটা হলো ট্রান্সপোজ। আমি বলছিলাম কি শাড়িকে কলাম বা কলামকে শাড়ি। দেখ ওকে তো আর 180 ডিগ্রি ঘুরাইলে হবে না, অবশ্যই আব্দুর রহমানকে 90 ডিগ্রি করে ঘুরাইতে হবে। এভাবে দাঁড়ায় আছে, ওকে আমরা শোয়াই দিব, তাহলে সেটা কি হয়ে যাবে বলতো? শাড়ি হয়ে যাবে। ওকে, তাই একটা ধাপ সময় আমরা বুঝে গেলাম যে অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স আসলে ধাপ সমূহ কি কি। এখন চলো আমরা একটা ম্যাপ করে ফেলি। তো আমি অবশ্যই অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স এখানে 2/2টাকে সিলেক্ট করবো, কারণ 3/3 করতে হলে অনেক টাইম নষ্ট হবে। তো 2/2টা বুঝতে পারলে 3/3টা ইজিলি বুঝতে পারবে, বাট এই ধাপগুলো তোমাকে অবশ্যই অবশ্যই মাথায় রাখতে হবে। তো আমি একটা ম্যাট্রিক্স নিয়ে নিই 2 3 4 5। ওকে, তো প্রথমে আমাকে এখানে তারা আমাকে বলবে অ্যাডজয়েন্ট অফ ADJ ইকুয়াল টু হোয়াট। তো এর আগের দিন তোমাদের ক্লাস নিচ্ছে আমাদের RJ ইয়াসিন ভাইয়া, মানে ডিজে। আচ্ছা, ডিজে আর আরজের মধ্যে অনেক পার্থক্য আছে। ইয়াসিন হচ্ছে আরজে, বাট ইয়াসিনের একটা ভালো একটা গুণ আছে, সে কিন্তু রাস্তাঘাটে জ্যাম হলে কিন্তু সে গান গাওয়া শুরু করে দেয়। তার মানে তোমরা যদি ঢাকা শহরে যদি কখনো জ্যামে আটকা পড়ো, তোমরা অবশ্যই কানটা একটু পেতে দিবে যে আশেপাশে কেউ গান গাচ্ছে কিনা, কারণ যখনই দেখবে যে কেউ গান গাচ্ছে ওটা ইয়াসিনে গান গাচ্ছে, কারণ সে কিন্তু জ্যামে পড়লে গান গাওয়া শুরু করে দেয়। ওকে, তো ইয়াসিনকে খুঁজে বের করে এটা কিন্তু একটা শর্টকাট টেকনিক, যে গান দেখলেই মনে করবা যে ওখানে ইয়াসিন আছে, বাট সেটা কিন্তু রাস্তাঘাটে হইতে হবে এবং জ্যামে আটকে বলে। এবং ঢাকা শহরে ইয়াসিন কিন্তু দেখা যায় ঢাকার বাইরে খুব সহজে গান গায় না। কেন গান গায় না? কারণ ঢাকা শহরের বাইরে কোনো জ্যাম পড়ে না, এই জন্য ঢাকার ভেতরে সে জ্যামের মধ্যে শুধু গান গায়। ওকে, তো অ্যাডজয়েন্ট অফ A বের করতে হবে, তো আমাকে প্রথমে সহগুণক বের করতে হবে। এই সহগুণক বের করা মানে প্রত্যেকটা ভুক্তি সহগুণক বের করা। তো চলো প্রথমে আমি 2 এর সহগুণক বের করব। 2 এর সহগুণক, তো 2 এর কাছে যাব, যাওয়ার পরে তার আমি কলাম কাটবো, তার আমি সারি কাটবো, কলাম সারি, পরে থাকে কত? 5 5। আর তুমি আমাকে বলো ভাইয়া এই যে 2 এর যে সহগুণক বের করবে, এই 2 এর উপরে কি চিহ্ন আছে ভাইয়া? প্লাস, প্লাস দিয়ে দাও। এরপর তুমি লেখো 3 এর সহগুণক। 3 এর কাছে যাও, তার কলাম কাটো, তার সারি কাটো, পরে কি আছে? 4। এখন বলো ভাইয়া 3 এর উপরে চিহ্ন কি? ভাই আপনি তো বলছেন প্লাস এর পিছে পিছে মাইনাস দৌড়ায়, তার মানে একটা মাইনাস দিয়ে দেন, এই যে মাইনাস। এরপর তুমি লিখবা 4, 4 এর সহগুণক। 4 এর কাছে যাও, তার কলাম কাটো, তার সারি কাটো, পরে কি আছে? কলাম সারি, 3 পরে আছে 3। 4 এর চিহ্ন কি ভাইয়া? এটা প্লাস হলে এটা আজীবন মাইনাস হবে, কারণ প্লাসের নিচে প্লাস হবে না, কারণ দুটো একই জাতীয় জিনিস পাশাপাশি থাকবে না, তারপরে মাইনাস। 5 এর সহগুণক। 5 এর কাছে যাও, তার সারি কাটো, তার কলাম কাটো, থাকবে কি? 2। এবং এটা যদি তোমার প্লাস মাইনাস, এটা কি হবে? তাহলে প্লাস হবে, এই যে প্লাস। তার মানে আমরা কিন্তু এখান থেকে চিহ্ন দেখে কিন্তু খুব সহজেই সহগুণকটা বলে দিতে পারলাম, যে ভাইয়া পারছি। এখন আমরা কি করব? এখন আমরা এখানে যে কাজটা করবো সেটা হচ্ছে কি, দেখো যে প্রতিস্থাপন ঘটাবো। এইটা মানে কি? এটা মানে হচ্ছে 2 এর সহগুণক যে 5, এই 5 দিয়ে 2 কে আমরা প্রতিস্থাপন করবো, তার মানে 2 এর জায়গায় 5 কে বসিয়ে দেবো। ওকে, 2 এর জায়গায় 5 বসাও, তারপর তুমি 3 এর জায়গায় বসাবে হচ্ছে -4, তারপর তুমি 4 এর জায়গায় বসাবে হচ্ছে -3, 5 এর জায়গায় তুমি বসাবে কত? 2। তার মানে জিনিসটা আমরা বুঝতে পেরেছি যে আমরা সহগুণক দ্বারা এই ভুক্তিগুলোকে সরাই দিয়ে দিচ্ছে। এখন সরাই দেওয়ার পরে আমি এখানে যা পেয়েছি তার মাথায় একটা টি দিয়ে দিব। টি মানে কি ভাই? ট্রান্সফার, মানে একই সাথে কাজ করে ফেলো। তাহলে তার সামনে তুমি এখন লিখতে পারবে অ্যাডজয়েন্ট অফ A। তার মানে অ্যাডজয়েন্ট অফ A লেখার জন্য তুমি অবশ্যই প্রতিস্থাপন করার পরই তুমি ওই লাইনের মধ্যে তুমি একটা টি লিখে দিবে, মানে ট্রান্সপোজ করে দিবে। এর পরের লাইনটা কি হবে তোমরা সবাই বুঝতে পারতেছো, যে লুঙ্গিকে বা শাড়িকে আমি এখন লুঙ্গি বানিয়ে দেবো। ওকে, শাড়িকে লুঙ্গি বানিয়ে দিই। 5 -4 -3 2, এবং এটাই হচ্ছে আমার কি বলতো? অ্যাডজয়েন্ট অফ A ম্যাট্রিক্স। তো তোমরা আমাকে বলো যে এই অ্যাডজয়েন্ট অফ A ম্যাট্রিক্সের যে নিয়মটা আমি তোমাদের শিখালাম, সেই নিয়মটা তোমরা বুঝতে পেরেছো কিনা? আগে সহগুণক, দেন প্রতিস্থাপন, দেন ট্রান্সপোজ, এবং এই সহজ নিয়মে তোমরা বুঝতে পেরেছো কিনা? একজন হচ্ছে মাইনাস মাইনাস পাশাপাশি, কে বলছে মাইনাস মানে পাশাপাশি? হ্যাঁ, কই মাইনাস মাইনাস পাশাপাশি হচ্ছে? এটার চিহ্ন তো এই যে একজন আবার ভুল করে ফেলছে। শোনো, 2 এর মাথার চিহ্ন হচ্ছে প্লাস, এই প্লাস এখানে বসছে। 3 এর মাথার উপরে মাইনাস, এই মাইনাস এখানে বসছে। হ্যাঁ, এই যে এখানে বসছে। তারপরে 4 এর মাথার উপরে মাইনাস, কারণ এই যে প্লাস মাইনাস, এই মাইনাস এখানে বসছে, ঠিক আছে। তারপরে 5 এর মাথার উপরে প্লাস, এই যে প্লাস এখানে বসছে। আর এখানে কেমনে 5 হলো? কারণ তুমি এই যে 2 এর কাছে যাবে, তার সারি কাটবে, তার কলাম কাটবে, যে 5 পড়ে আছে, যে 5 বসছে।
তারপর 3 এ কাটবে, 3 মাথার মাইনাস, এই যে মাইনাস, এটা কাটবে, এটা কাটবে, কে পড়ে আছে 4, এই যে 4। ওকে, তোমরা অনেকে অনেকে বুঝে গিয়েছো, অসংখ্য অসংখ্য ধন্যবাদ যে তোমরা ম্যাক্সিমাম সবাই বুঝে গিয়েছো। তাহলে আমরা মোটামুটি আমাদের অ্যাডজয়েন্ট অফ এ, এই অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্সটা আমরা বুঝে ফেলেছি। এবং মজার ব্যাপার হচ্ছে যে যখন তোমরা অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্সটা বুঝে গেছো, তখনই মনে রাখবে যে তোমাদের ইনভার্স ম্যাট্রিক্স সবার কমপ্লিট। তুমি এখন আমাকে বলো ভাইয়া শিখালেন অ্যাডজয়েন্ট আর আপনি বলছেন আমাদের ইনভার্স কমপ্লিট। হ্যাঁ ভাই, তোমাদের ইনভার্স ম্যাট্রিক্সটা কমপ্লিট হয়ে গেছে, এবং এই ইনভার্স ম্যাট্রিক্স মানে তোমাদের 4 মার্ক। তার মানে তোমাদের কিন্তু অলরেডি কিন্তু 10 মার্ক প্রায় কমন হয়ে গেছে। আবার বলছি, ইনভার্স ম্যাট্রিক্স পরীক্ষাতে আসবেই আসবে, কারণ এই পর্যন্ত বোর্ড পরীক্ষাতে ইনভার্স ম্যাট্রিক্স ছাড়া কোনো প্রশ্নই হয় না জীবনে। ওকে, চলো আমরা এখন ইনভার্স ম্যাট্রিক্সে যে চলে যাই, কারণ ইনভার্স ম্যাট্রিক্স আমরা অলরেডি করে ফেলেছি। তো দেখি কিভাবে আমাদের কমপ্লিট হয়েছে ইনভার্স ম্যাট্রিক্সটা। ইনভার্স ম্যাট্রিক্স, তো প্রথমে আমরা এখানে যে কাজটা করব সেটা হচ্ছে যে ইনভার্স ম্যাট্রিক্সের শর্তগুলো জেনে যাব, কারণ এটা কিন্তু বিভিন্ন ধরনের ভার্সিটিতে বলো বা বোর্ড পরীক্ষাতে বলে এই শর্তগুলো কিন্তু চলে আসে। 1 নাম্বার যে বর্গ হতে হবে, বর্গ হতে হবে, 1 নাম্বার এটা। আর 2 নাম্বার হচ্ছে যে ব্যতিক্রমী ম্যাট্রিক্স হবে না, অর্থাৎ বর্গ ম্যাট্রিক্স, হ্যাঁ এখানে বর্গ ম্যাট্রিক্স লিখবা তোমরা, বর্গ ম্যাট্রিক্স হতে হবে। আর 2 নাম্বার ব্যতিক্রমী ম্যাট্রিক্স হবে না। এখন ভাইয়া কেন ব্যতিক্রমী ম্যাট্রিক্সটা হবে না? তো আমরা যদি এখন ইনভার্স ম্যাট্রিক্সের যদি আমরা এখন সূত্রটা দেখি, তাহলে আমরা জানি অ্যাডজয়েন্ট অফ এ ডিভাইড বাই হচ্ছে নির্ণায়কের মান হচ্ছে এ। এটা আমরা জানি যে আমাদের এই ইনভার্সের সূত্র হচ্ছে এটা। আর তুমি তো চিন্তা করো যে আমার যে ম্যাট্রিক্সটা দেওয়া থাকবে, যে এ ম্যাট্রিক্সটা প্রশ্নে দেওয়া থাকবে, সেই এ ম্যাট্রিক্সের নির্ণায়কের মান, সেই এ ম্যাট্রিক্সের নির্ণায়কটা যদি 0 হয়ে যায়, তাহলে অ্যাডজয়েন্ট অফ এ ডিভাইড বাই হচ্ছে 0। এটা জিনিসটা কি অসংজ্ঞায়িত হয়ে যাচ্ছে না? তার মানে নির্ণায়কের মান 0 কোন ম্যাট্রিক্স হয়ে থাকে? ভাইয়া আপনি তো শিখেছেন ব্যতিক্রমী ম্যাট্রিক্স। তার মানে ব্যতিক্রমী ম্যাট্রিক্সে নির্ণায়কের মান যদি 0 হয়ে যায়, তাহলে ইনভার্স ম্যাট্রিক্সের ক্ষেত্রে মনে রাখবা যে ব্যতিক্রমী ম্যাট্রিক্স হওয়া যাবে না। তো এই জন্য তোমাকে প্রথমে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে ওই ম্যাট্রিক্সের নির্ণায়কের মানটা তুমি আগে বের করবে, বের করে দেখবে যে তার মানটা 0 হচ্ছে কিনা। যদি 0 না হয় দেন তুমি ইনভার্স করতে যাবে, আদারওয়াইজ ইনভার্স করবে না। তার মানে আমরা মনে রাখবো যে 1 নাম্বার বর্গ হতে হবে, 2 নাম্বার হচ্ছে ওই ম্যাট্রিক্সটাকে অব্যতিক্রমী ম্যাট্রিক্স হতে হবে। তার মানে আমরা যদি এখানে সংক্ষেপে লিখি তাহলে আমরা বলবো কি বলতো, বর্গ ম্যাট্রিক্স হতে হবে, আর একটা কি বলতো, অব্যতিক্রমী ম্যাট্রিক্স হবে, অব্যতিক্রমী হতে হবে। আর কেন ব্যতিক্রমী? কারণ অব্যতিক্রমী ম্যাট্রিক্সের নির্ণায়কের মানটা 0 হয় না। এটা খুবই খুবই ইম্পর্টেন্ট, একবার এমসিকিউতে আসছিল, কোন ম্যাট্রিক্সের ইনভার্স ম্যাট্রিক্স সম্ভব নয়? সেটার অ্যান্সার হচ্ছে ব্যতিক্রমী ম্যাট্রিক্সের ইনভার্স ম্যাট্রিক্স সম্ভব নয়। ওকে, তার মানে আমরা বলতে পারি এর মানটা নট ইকুয়াল টু 0। এখন কথা হচ্ছে যে ভাইয়া এই যে ইনভার্স ম্যাট্রিক্স আছে এটা তো অনেক কঠিন, হ্যাঁ অনেক কঠিন। তাহলে তার ধাপগুলো একটু লিখে দেন। চলো আমরা ধাপগুলো লিখি। ধাপ সমূহ, তোমরা আমাকে বলো যে অ্যাডজয়েন্ট তোমাদের শেখানো হয়েছে কিনা? হ্যাঁ ভাই, অ্যাডজয়েন্ট আপনি শিখাইছেন, গুড। ধাপ সমূহের মধ্যে প্রথমে আগে তোমরা নির্ণায়ক বের করবা, নির্ণায়কের মান আগে বের করবা। যে এ ম্যাট্রিক্সটা দেওয়া থাকবে, যে এ ম্যাট্রিক্স দেওয়া থাকবে তার প্রথমে নির্ণায়কের মান বের করবা, আগে নির্ণায়কের মান যেভাবে বের করছি, তার মানে নির্ণায়কের মান। এরপরে যে স্টেপগুলো সেটা হচ্ছে তোমার অ্যাডজয়েন্ট অফ এ। অ্যাডজয়েন্ট অফ এ বের করার জন্য ধাপগুলো ছিল, কি কি ধাপ ছিল? প্রথমে তোমাকে আমি বলেছিলাম যে সহগুণক, সহগুণক। তারপর আমি তোমাকে বলেছিলাম প্রতিস্থাপন, তারপর আমি তোমাকে বলেছিলাম ট্রান্সপোজ। তার মানে তুমি একটু চিন্তা করে দেখো ভাইয়া, যে আমাদের ইনভার্স ম্যাট্রিক্সের জন্য এই যে নির্ণায়কের মান, এটা আমরা আগেই শিখে এসেছিলাম যে নির্ণায়কের বিস্তৃতি করে মান বের করতে হয়, যে ভাইয়া শিখছি। আর অ্যাডজয়েন্ট অফ এটা ভাই একটু আগে আপনি শিখাইছেন, সেখান থেকে আমরা শিখে এসেছি। তার মানে দুইটা সমন্বিত রূপ থেকে আমরা কিন্তু এই ইনভার্সটা পেয়ে যাচ্ছি। ওকে, চলো আমরা একটা এক্সাম্পল করে ফেলি। তোমাকে আমি এ একটা ম্যাট্রিক্স দিলাম, সেটা হচ্ছে 2 3 4 5। আমি বেশি কিছু নিচ্ছি না, আমি ছোটখাটো নিচ্ছি, 2 7 দিয়ে দেবো এখানে। দিয়ে তোমাকে বললো পরীক্ষায় এ ইনভার্স ইকুয়াল টু কত। তো আমি সবসময় ক্লাসে এটা বলি যে ভাইয়া তুমি বোকার মতো আগে অ্যাডজয়েন্টটা বের করতে যাবে না, কারণ অনেক সময় দেখা যায় এটা নির্ণায়কের মানে 0 চলে আসে, তখন কিন্তু আর ইনভার্স করা যাবে না, দ্বিতীয় লাইনে এটা লিখে দেওয়া লাগবে। তো আমি প্রথমে আগে নির্ণায়কের মানটা বের করব। প্রথমে কি করবো, তার মানটা বের করবো। আবার বলছি ধাপসমূহের মধ্যে প্রথমে বলা হয়েছে নির্ণায়কের মানটা বের করতে। তো চলো নির্ণায়কের মানটা বের করে ফেলি।
2347। তো 2/2 যদি হয় তাহলে খুব সহজে নির্ণায়কের মানটা বের করা যায়, যে 7 দুগুণে 14 মাইনাস হচ্ছে 3 4 12, তাহলে কত হচ্ছে 2 হচ্ছে। তার মানে আমরা নির্ণায়কের মানটা 2 পেলাম, তার মানে এটা ইনভার্স করা সম্ভব, কারণ এটা 0 আসে নাই। ওকে, এরপরে আমরা কি করব, এরপর আমরা এখানে যে কাজটা করবো সেটা হচ্ছে অ্যাডজয়েন্ট অফ এ বের করব। তাহলে চলো আমরা অ্যাডজয়েন্ট অফ এটা আবার বের করে ফেলি। আমি একটু মুছে দিচ্ছি, কারণ আমি জেনে গেলাম যে আমার নির্ণায়কের এর মানটা হচ্ছে 2। ওকে, তাহলে আমি এখন সহগুণক বের করব। তাহলে আমি প্রথমে লিখবো 2 এর সহগুণক, 2 এর সহগুণক। 2 এর সহগুণক মানে আগে প্লাস চিহ্ন দেবো, যারা বুঝে না তারা বুঝে নাও। 2 এর সহগুণক মানে প্লাস, কারণ 2 এর মাথার উপর আজীবন প্লাস থাকবে। কলাম কাটো, সারি কাটো, 7। এবার লিখবা 3 এর সহগুণক, 3 এর মাথায় আজীবন মাইনাস, তার মানে এখানে একটা মাইনাস দিয়ে দিবে। কলাম কাটো, সারিতে কাটো, 4। যদি এখানে কোনো -4 থাকতো তাহলে মাইনাসে মাইনাসে প্লাস হইতো, যদি এখানে মাইনাস থাকতো আর কি। ওকে, এরপর তুমি 4 এ যাবা, এখানে প্লাস, তার মানে এখানে হচ্ছে মাইনাস, তার মানে 4 এর সহগুণক আগে একটা মাইনাস দিয়ে দাও, এই মাইনাসটাকে তুমি দিয়ে দাও। এরপরে কলাম সারি 3। এরপর তুমি লিখবে হচ্ছে 7 এর সহগুণক, 7 হলো প্লাস, তার মানে কলাম সারি 2। আমরা এটা বুঝে ফেলতে পেরেছি যে এখানে আসলে কি কি করা হয়েছে। ওকে, তো এই ধাপগুলো তোমাদের এখন আর দরকার নেই, এটা আমি জানি। এখন আমি লিখবো অ্যাডজয়েন্ট অফ এ। অ্যাডজয়েন্ট অফ এ, অ্যাডজয়েন্ট অফ এ মানে হচ্ছে তোমার এভাবে লিখবো, এখানে একটা ট্রান্সপোজ দিব। এখন আমি কি লিখবো, 7 -4 -3 2। ওকে, লিখলাম। এখন এটাকে ট্রান্সপোজ করে দেবো ভাইয়া, 7 -4 -3 2। ওকে, তার মানে দেখো আমরা কিন্তু নির্ণায়কের মানও বের করে ফেলতে পারছি, আবার অ্যাডজয়েন্ট অফ এও বের করে ফেলতে পারছি। তাহলে এখন আমরা লাস্টে গিয়ে কি করব, লাস্টে গিয়ে ভাইয়া আমরা এ ইনভার্স করব। ওকে, তো এ ইনভার্সটা আমরা কোথায় করি, এ ইনভার্সটা আমরা করব হচ্ছে এই জায়গাটাতে, যে এ ইনভার্স ইকুয়াল টু হচ্ছে অ্যাডজয়েন্ট অফ এ ডিভাইড বাই হচ্ছে নির্ণায়কের মান হচ্ছে এ। আর অ্যাডজয়েন্ট অফ এ মানে আমরা কিন্তু বের করে ফেলছি, অ্যাডজয়েন্ট অফ এ হচ্ছে 7 -3 -4 2 ডিভাইডেড বাই এ, নির্ণায়কের মান এ কত 2, তাহলে এটাই হচ্ছে আমার এ ইনভার্স। তার মানে আমি কিন্তু আশা রাখতে পারি যে আমাদের যদি এখন তোমাকে 3/3 দিয়ে থাকে, অঙ্কটা একটু বড় হবে। 3/3 দেওয়া মানে প্রত্যেকটা ভুক্তি 9টা ভুক্তিতে তোমাকে আগে কি বের করতে হবে, সহগুণক বের করতে হবে, দেন সেখান থেকে তোমাকে প্রতিস্থাপন করতে হবে, দেন তোমাকে ট্রান্সপোজ করে অ্যাডজয়েন্ট অফ এ বের করতে হবে, আর দেন তোমাকে নির্ণায়কের মানটা এ বের করতে হবে। তখন তুমি নির্ণায়কের মানটা কিভাবে বের করবে সেখানে তোমাকে প্রথমে শিখাইছি, নির্ণায়কের বিস্তৃতি করে নির্ণায়কের মানটা বের করতে হবে। হ্যাঁ, তুমি কিন্তু ইচ্ছা করলে কিন্তু প্রত্যেকটা সিজে 2 দিয়ে ভাগ করে দিতে পারো, বা না করলেও কোনো সমস্যা নেই। আচ্ছা, একজন লিখছে +3 হয়ে ভাইয়া, আচ্ছা আমি কি ভুল লিখছি, 4 এর এখানে কাটাকাটি, আচ্ছা 4 এর উপর কিন্তু মাইনাস ছিল, এই যে মাইনাস এখানে চলে আসছে, আর এই যে 3, এই মাইনাস আবার গুণ করিও না। হ্যাঁ, 4 এর ক্ষেত্রে এই চিহ্ন এখানে বসছে, আর এই যে 3 বসে গেছে। আচ্ছা, এখানে কিন্তু অনেকে আছে এই মাইনাস আর এই মাইনাস গুণ করে কিন্তু এখানে প্লাসও বলতে পারে, এটা কিন্তু করিও না। হ্যাঁ, এই মাইনাস এখানে বসে গেছে, আর নর্মাল এটা 3 মানে এখানে বসে গেছে 3। আচ্ছা, এখানে দেখছি কেউ নোট করলে ইনবক্স করে, ভাই ইনবক্স করা দরকার নেই, বন্দি পাঠশালা গ্রুপের মধ্যে খেয়াল রাখবে, সেখানে কিন্তু অনেকে নোট দেয়। আবারও বলছি, ক্লাসের নোট কিন্তু তোমরা অবশ্যই রিভিউ সহ অবশ্যই সুন্দর করে তোমরা গ্রুপের মধ্যে পোস্ট করবে, অবশ্যই ক্লাসের লিঙ্ক সেখানে অ্যাড করে তোমরা অবশ্যই পোস্ট দিবে। আমরা কিন্তু অবশ্যই সেগুলো দেখি যে তোমরা কে কি পোস্ট করতেছো, কারণ আমাদের একটা আশা থাকে যে আমরা ক্লাসটা নেওয়ার পর তোমাদের ফিডব্যাকটা আমরা আসলে নিতে চাই, যে তোমাদের ফিডব্যাকটা আসলে কিরকম হয়। তো তোমরা অবশ্যই আমাদেরকে আমাদের এই গ্রুপে না, আমাদের আবার বলছি এই গ্রুপে না, আমাদের বন্দি পাঠশালা অফিসিয়াল গ্রুপে তোমরা সেটা সাবমিট করবে, এই গ্রুপে কেউ করিও না। আর আমরা এটাও দেখেছি যে এই গ্রুপে এমন অনেক স্টুডেন্ট আছে যারা কিনা আমাদের বন্দি পাঠশালা অফিসিয়াল গ্রুপে নেই। এই জিনিসটা কিন্তু খুবই একটা মানে খারাপ দিক বলতে পারো, যে আমরা আসলে অনেক বেশি কষ্ট পাবো যদি তোমরা এই গ্রুপে থেকে আবার আমাদের বন্দি পাঠশালা অফিসিয়াল গ্রুপে না থাকো। তো আমরা অবশ্যই চাবো তোমরা বন্দি পাঠশালা অফিসিয়াল গ্রুপে প্রত্যেকে অ্যাড হয়ে যাবে। আপনার ধৈর্য দেখে অবাক, আমি বলি আমার এক্সপিরিয়েন্সের কথা আমি বলি, তোমরা যেটা অনেকে বললা যে ভাই আপনার ধৈর্য দেখে অবাক। আমি যখন তোমার 2016 সালে আমি প্রথম অ্যাডমিশনের ক্লাস শুরু করি উদ্ভাসে। আমার প্রথম অ্যাডমিশন ক্লাসটা ছিল হচ্ছে ইঞ্জিনিয়ারিং ক্লাস, সেটা হলো সরলরেখার উপরে ছিল।
তো এই সরলেখার ক্লাসটা আমার লাইফে প্রথম একটা আমার ক্লাস ছিল 2016 সালে। তখন আমি এরপর থেকে 2018-19 আমি ভার্সিটিতে ক্লাস নিছি, ইঞ্জিনিয়ারিং মানে মিক্সড করে ক্লাস নিছি। বা 2016-17 এই 2 বছর আমি উদ্ভাসে, তখন কোনো ভার্সিটি ব্যাচ ছিল না, তখন মেডিকেলে ভার্সিটি ব্যাচ ছিল, বাট উদ্ভাসে ওই সময় শুধুমাত্র ইঞ্জিনিয়ারিং ব্যাচ ছিল। তো আমার স্টার্ট হয়েছিল ইঞ্জিনিয়ারিং ব্যাচ দিয়ে, এবং সেটা সরলেখা। আরও মজার ব্যাপার হচ্ছে যে আমার মানে তখন আমি জাস্ট জুনিয়র, ফার্স্ট ইয়ারে পড়ি। তার মানে বুঝতে পারছো একজন ফার্স্ট ইয়ার তোমার কলেজ লেভেলে এসে যত ভালো হোক না কেন, পড়ানোর এক্সপিরিয়েন্স কিন্তু অনেক অনেক কম। তা আমার পড়ানোর এক্সপিরিয়েন্স অনেক কমই ছিল। বাট মজার ব্যাপার হচ্ছে এটা যে আমার যখন ফার্স্ট সরলেখা ক্লাসটা ছিল, তখন 8টা থেকে 10টা এই 2 ঘন্টা আমি একটা বড় ভাইয়ের ক্লাস করেছিলাম, যে সে কিভাবে ক্লাসটা করায়। এই 2 ঘন্টা আমি শুধুমাত্র দেখছি যে ভাইয়া কিভাবে ক্লাস করায়। ওনার ক্লাস দেখার পরে আমি 10টার পরে যে ব্যাচটা ছিল 10:30, সেই 10:30 ব্যাচে আমি ঢুকে গেছি। এবং আমি চেষ্টা করেছিলাম যে ভাই ঠিক যেভাবে পড়ায় আমি ঠিক সেভাবে পড়ানোর চেষ্টা করছি, কিন্তু অনেকটা পেরেছি আবার অনেকটা পারি নাই। তার মানে জিনিসটা হচ্ছে কি যে ভাইয়ের ওই ক্লাস থেকে আমি অনেকটা লেকচারও গুছিয়ে নিয়েছিলাম, আবার ভাইয়ের কিভাবে পড়ায় সেটা আমি ওই 2 ঘন্টার মধ্যে ক্যাপচার করে নিয়ে তার আধা ঘন্টা পরে আমি পরবর্তী ব্যাচে ক্লাস নিতে ঢুকে গেছিলাম। তো এটা ছিল আমার জীবনের একটা এক্সপিরিয়েন্স, কারণ আমি আসলে এর আগে কিভাবে ইঞ্জিনিয়ারিং ক্লাস নিতে হয় বা একটা ভার্সিটি ব্যাচে কিভাবে পড়াতে এটা আমার জানা ছিল না। ওই ভাইয়ের ক্লাস থেকে আমার মোটামুটি তারপর ধারণা চলে আসছে। এরপর থেকে দেখা যায় আমি বিভিন্ন ধরনের ভাইয়ের ক্লাসও করেছি। আবার পরবর্তী গিয়ে দেখা গেছে যে 2018 সালে এসে দেখছি যে আমার ক্লাস করার জন্য আবার অনেকে আসছে বাইরে থেকে ক্লাস করার জন্য। তার মানে তোমরা জিনিসটা কিন্তু বুঝো যে আমি একসময় বিভিন্ন ধরনের বড় ভাইয়ের ক্লাস ফলো করতাম, এখন আমার ক্লাস ফলো করার জন্য অনেকে আসছে। সেটা এটা এই বছর না, এটা 2018 সাল থেকে আমার ক্লাস ফলো করার জন্য অনেকে আমার ক্লাস করতো, যে আমি আসলে কিভাবে ক্লাস নিতাম। আর ক্লাসের তোমরা ধৈর্য নিয়ে যেহেতু কথা বলছো, আমি এতটুকু বলে দিই যে আমার ধৈর্যটা আমি বলতেছি। উদ্ভাসে ক্লাস শুরু হতো সকাল 7টায়, ক্লাস শেষ হতো সকাল 7টায়। তার মানে একদিনে এমন হয়েছে আমি 5টা ক্লাসও নিছি। তার মানে 2 ঘন্টা করে যদি ক্লাস নেওয়া যায়, মাঝখানে ব্রেক থাকে হচ্ছে আধা ঘন্টা, পরে আবারও 2 ঘন্টা ক্লাস নিতে হয়। অনেক সময় দেখা যায় আমি 2.5 ঘন্টা ক্লাসও নিয়েছি, আবার দেখা গেছে অনেক সময় আমি 5 ঘন্টার ক্লাস নিছি। তার মানে তোমরা বুঝতে পারছো যে একটা ক্লাস আমি 2 ঘন্টা, 2.5 ঘন্টা, 5 ঘন্টা নিয়েছি, এবং একটানা 7টা থেকে 7টা, তার মানে 12 ঘন্টা। 12 ঘন্টা শুধু একদিন না, আমার একটা রেকর্ড আছে, মানে এটা আমি নিজে রেকর্ড করছি। টানা 1 মাস 7 দিন আমি 7টা থেকে 7টা ক্লাস নিয়েছি, 1 মাস 7 দিন। তার মানে বুঝতে পারতেছো যে কি লেভেলে পরিশ্রম করার মতো আমাদের এক্সপিরিয়েন্স আছে। তো এটা আমার কাছে কোনো ব্যাপার নয় কতক্ষণ ক্লাস হয়েছে, 1 ঘন্টা 30 মিনিটের মতো, এটা কোনো ব্যাপারই না আমার কাছে। যেহেতু 7টা থেকে 7টা 12 ঘন্টা টানা 1 মাস 7 দিন আমি ক্লাস নিয়েছি, তার মানে বুঝতে পারছো যে এটা আমাদের কাছে কোনো ব্যাপারই না। আর যখন আমরা স্পেশাল বেসে ক্লাস নিতাম, সেটা তো তোমাকে বলাই হয় না, তখন সেখানে 7 থেকে 8 ঘন্টাও ক্লাস নেওয়া হয়েছে। তার মানে তুমি চিন্তা করো যে দুপুর 2টার ব্যাচও আমরা ছাড়ছি হচ্ছে রাত 9টা 10টার দিকে। তার মানে বুঝতে পারছো যে একটা ব্যাচের সাথে আমরা কতক্ষণ গেজাইতেও পারি। মানে গেজানো বলতে আসলে ওই গেজানো না, আমরা কিন্তু পড়ালেখার ব্যাপারে গেজাই। তো যাই হোক, আমাদের এক্সপিরিয়েন্স অনেক বেশি, এখানে শুধু আমার না, এখানে তোমাদের ইয়াসিন ভাইয়া, তোমাদের শুভ ভাইয়া, তোমাদের আব্দুর রহমান ভাইয়া, সবার এক্সপিরিয়েন্স অনেক 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 বেশি আছে। তোমার ইয়াসিন ভাইয়ার তো ফাটাফাটি এক্সপিরিয়েন্স আছে। সে এমনও হয়েছে যে সে দুপুরে খাওয়া দাওয়া বাদ দিয়ে শুধুমাত্র ক্লাসে নিচ্ছে। তার মানে বুঝতে পারছো যে আমাদের আসলে অনেক আগে থেকে ক্লাসের এক্সপিরিয়েন্স অনেক বেশি। এগুলো আমরা সাধারণত খুব কমই বলি, বা যেহেতু একজন আমাকে বললো যে আপনাদের ধৈর্য দেখে বা তোমার এনার্জি দেখে আমরা অবাক হয়ে যাচ্ছি, তো আসলে এটা কোনো ব্যাপারই না আমাদের কাছে। আচ্ছা, সরকারি ক্লাস হয়ে গেছে ভাইয়া, এটা হবে না, পরে মানে একাডেমিকের জন্য ধীরে ধীরে হবে, সমস্যা নেই। ওকে, তো আমরা আমাদের ইনভার্স ম্যাট্রিক্স করে ফেলেছি। এখন আমরা দেখবো হচ্ছে পরবর্তী টাইপে। তো পরবর্তী টাইপটা আরো অনেক অনেক ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে ক্রেমারের সাহায্যে সমাধান। খুবই ইম্পর্টেন্ট এবং এই টাইপ থেকেই ম্যাক্সিমাম সময় বিভিন্ন ধরনের বোর্ড কিন্তু রিটেন পরীক্ষা দেয় ক্রেমারের পদ্ধতি। আমরা ক্রেমারের পদ্ধতি আমরা আগে করে ফেলবো। তো চলো আমরা ক্রেমারের পদ্ধতিটা করে ফেলি। কঠিন না ভাই, একদমই 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 সহজ। এখন তোমরা বলো ভাই ক্রেমারটা কেন ইউজ করা হয় সমীকরণ সমাধানের জন্য, ক্রেমার কেন ইউজ করা হয়, কেন ক্রেমারটা ইউজ করা হয় সেটা আমি একটু পরে তোমাদেরকে বলবো। বা তার আগে আমি একটা ম্যাথ আগে লিখে ফেলি, এরপর তোমাদের বেশ কিছু আমি নির্ণয় এখানে করাবো সমাধান, কারণ নির্ণয়কের ম্যাথগুলো আমি বাদ দিয়েছি, আমি শুধুমাত্র তোমাদের বেসিক পড়িয়ে গিয়েছি এতক্ষণ ধরে। ওকে, একটা ম্যাথ পাচ্ছি না, ম্যাথগুলো তারা কোথায় লুকা রাখছে। ওকে, আমি বই থেকে একটা ম্যাথ নিচ্ছি, কারণ আসলে ক্যালকুলেশন করতে গেলে আমার অনেক অনেক সময় চলে যাবে। আমি তোমাদের বেসিকটা বোঝানোর জন্যই আমি এখান থেকে 3টা ম্যাথ নিচ্ছি। 11x, এখন আমরা শিখবো হচ্ছে ক্রেমারের পদ্ধতি। হ্যাঁ,
ক্রেমারের পদ্ধতি, এটা খুবই খুবই সহজ, খালি একটু বোঝার চেষ্টা করবা, কারণ এখানে তোমরা কিন্তু অনেক সময় সূত্রটা ভুল করে ফেলো, তো সূত্র এখানে মনে রাখা দরকার না, বা এখানে কোনো সূত্র নাই, সূত্র ছাড়া আমরা অঙ্কগুলো করবো কিভাবে দেখো। 11x প্লাস 3y প্লাস 2z ইকুয়াল টু হচ্ছে 23, 3x প্লাস 2y প্লাস 0z ইকুয়াল টু হচ্ছে 7, x প্লাস 0y প্লাস z ইকুয়াল টু হচ্ছে 4। আর তোমরা বলতে পারো যে ভাই আপনি এখানে কি করলেন, এই কাজটা কি করছে আমি সেটা তোমাকে বলতেছি। ওকে, এই ম্যাথটা না আমি অন্য ম্যাথ করাচ্ছি, এই ম্যাথটা অন্য পদ্ধতি দেওয়া আছে। তো এখানে x মাইনাস 2y প্লাস হচ্ছে 3z ইকুয়াল হচ্ছে 11, তারপর হচ্ছে তোমার 2x প্লাস y প্লাস হচ্ছে 2z ইকুয়াল হচ্ছে 10, 3x প্লাস 2y প্লাস z ইকুয়াল টু হচ্ছে তোমার 9। ওকে, তো এখান থেকে তারা তোমাকে বলবে যে ক্রেমারের পদ্ধতিতে এক্স ওয়াই জেড ইকুয়াল টু বের করো, তার মানে কি এক্স এর মানটা কত হবে, ওয়াই এর মানটা কত হবে, জেড এর মানটা কত হবে। তো আমি প্রথমে তোমাকে বলতেছি যে নর্মালি তোমরা মনে রাখবা যে এখানে যদি এক্স লেখো তাহলে এক্স মানে হচ্ছে ডি এক্স বাই হচ্ছে ডি, যদি কোনো ওয়াই বের করো তাহলে হচ্ছে ডি ওয়াই বাই হচ্ছে ডি, আর যদি জেড বের করো তাহলে তোমার সূত্র হচ্ছে ডি জেড বাই ডি। তার মানে ঠিক আছে সূত্র। ওকে, তার মানে আমার পরীক্ষার মধ্যে তারা এই তিনটা সমীকরণ দিয়ে বলবে যে ভাই এখান থেকে এক্স ওয়াই জেড আপনি বের করেন, বের করার পরে আপনি এটা মানে এক্স ওয়াই জেড জাস্ট বের করেন। এখন আমরা জানবো যে এক্স এর সূত্র হচ্ছে বা এক্স বলতে বোঝায় ডি এক্স বাই ডি, ওয়াই মানে এরকম ডি ওয়াই বাই ডি, আর জেড মানে হলো ডি জেড বাই ডি। ভাইয়া এই জিনিসটা আবার কি মনে রাখবে ভাইয়া, প্রত্যেকের নিচে যে ডি আছে ডি ডি ডি, এই ডি মানে হচ্ছে তোমার এক্স ওয়াই জেড এদের সহগুলো নিয়ে তুমি প্রথমে একটা নির্ণায়ক বের করবে, আবার ডিএক্স বের করতে হবে, আবার ডিওয়াই, আবার ডিজেড। তো আসলে আমি একটা একটা তোমাকে জিনিস বোঝাচ্ছি। প্রথমে আমরা ডি বের করব, ডি বের করা মানে কিন্তু এক্স এর জন্য বের করা, ওয়াই এর জন্য বের করা, জেড এর জন্য বের করা। তো ডিটাকে আমরা কিভাবে বের করবো দেখো, তোমাকে এরকম তিনটা সমীকরণ দিবে, এক্স ওয়াই জেড দিয়ে তোমাকে এরকম তিনটা সমীকরণ দিয়ে দিবে। তো তুমি এগুলোকে 1 2 3 দিলে, যদি তোমাকে কোনো ওয়াই না দেয় তার মানে তোমাকে বললো 2x প্লাস 2z ইকুয়াল টু 10, তখন তুমি ওয়াই এর শখটা এখানে 0 ধরবে। প্রথমে তুমি আগে ডি বের করবে, ডি বের করার নিয়মটা আমি বলেছি তোমাকে, ডি বের করার জন্য তুমি লাস্টে যেটা ধ্রুবক থাকবে তাকে বাদ দিয়ে দিবে, ডি বের করার জন্য লাস্টের ধ্রুবকটাকে বাদ দিয়ে দিবে। তাহলে আমরা এখানে নির্ণায়কটা কার কার বের করবো, এক্স ওয়াই জেড এদের যে সহগগুলো আছে তাদেরকে নিয়ে আমরা নির্ণয় করব। তার মানে 1 - 2 3, 2 1 2, 3 2 1। তার মানে আমি কি করলাম এখানে দেখো যে ধ্রুবকগুলো বাদ দিয়ে এক্স ওয়াই জেড এদেরকে নিয়ে আমি একটা নির্ণায়ক তৈরি করলাম। এখন আমি তার মানটা বের করবো। এখন আমি কিভাবে করবো দেখো, প্রথমে 1 নিব, কলাম সারি কাটবো, 1 মাইনাস হচ্ছে 4, -2 মাইনাস মাইনাস কত +2, কারণ আমি বলছিলাম যে এটার জন্য প্লাস, এটার জন্য মাইনাস, এটার জন্য কি বলতো প্লাস। ওকে, তার মানে এটা এটা কাটে দাও, তার মানে 2 একে 2 মাইনাস 3 দুগুণ হচ্ছে 6, 3 নেওয়ার সময় +3 নিবে, এটা কেটে দাও, 2 দুগুণে 4 মাইনাস হচ্ছে কত 3। ওকে, তারপর আমি আবার বলছি দেখো যে প্রথমে আমি 1 নিচ্ছি, কলাম সারি কেটে 1 মাইনাস হচ্ছে 4, তারপর হচ্ছে প্লাস কেমনে হলো, কারণ এটার মাইনাস আর এটা মাইনাস হলে +2, এটা কেটে দাও, তাহলে তোমার 2 একে 2 মাইনাস 3 দুগুণে 6 +3 নাও, এটা কেটে দাও, 2 দুগুণে 4 মাইনাস হচ্ছে 3। এখন তুমি এটা ক্যালকুলেশন করো, তাহলে তুমি এখানে পাচ্ছ কত বলতো, 1 - 4 মানে হচ্ছে -3 প্লাস এখানে কত পাচ্ছ তুমি দেখো কত -4, আর এখানে হচ্ছে 2, তার মানে হচ্ছে -8, আর এখানে হচ্ছে তোমার +3। তার মানে আমরা এখান থেকে নির্ণায়কের মানটা পাচ্ছি হচ্ছে তোমার -8। তার মানে আমাদের কিন্তু এখান থেকে কি বের হয়ে গেছে বলতো, -8 বের হয়ে গেছে। ওকে গুড। তো আমি প্রথমে ডি বের করে ফেললাম, মানে সেই ডি হচ্ছে আমার কত বলতো -8। এই -8 কিন্তু আমার প্রত্যেকটাতে কাজে লাগবে। তো আমি কি করছি বুঝতে পারছো, 1, তারপর হচ্ছে +2, তারপর হচ্ছে কি +3। এখন চলে আসি হচ্ছে আমরা ডিএক্স ডিওয়াই ডিজেড কিভাবে বের করব। আর আরেকটা কথা হচ্ছে যে কেন আমরা ক্রেমারের পদ্ধতিতে আমরা এই মানে ক্রেমারের পদ্ধতি ব্যবহার করলে এক্স ওয়াই জেড কি কি ধরনের সুবিধা পাওয়া যাবে সেটা আমি পরে আলোচনা করব। বাট আমি আশা করি এতটুকু বুঝতে পারছি ডি কিভাবে বের করছি, ধ্রুবকগুলো বাদ দিয়ে এক্স ওয়াই জেড এদের সহগুলো নিয়ে আমি একটা নির্ণায়ক বের করে ফেলছি, সেটা আমি পাশে লিখে রেখেছি। এবার চলে আসো আসল জায়গাতে, যে আমি ভাইয়া এই ডিএক্স যখন আপনি বলবেন তখন আমি এই সূত্রটা মুখস্থ করে আসছি, আর এই সূত্র আমার মুখস্থ থাকে না, এই জন্য আমি এটা বাদ দিয়ে দিচ্ছি। তো এটা তোমার টোটালি ভুল কাজ করছো, যেহেতু আগে ভুল করছো এখন আর ভুল করা যাবে না। এখন তুমি বোর্ডের দিকে তাকাও, এটা কোনো সূত্রই না, সূত্র ছাড়া অঙ্ক হবে। দেখো তুমি বের করবে ডিএক্স,
এক্স মানে ডিএক্স, এক্স মানে এক্স কে কাটে দাও, কি বললাম এক্স মানে এক্স কে কেটে দিবা, তো ভাই এক্স মানে এক্স কে কেটে দাও, এটা আবার কি বললাম, এক্স মানে যদি তুমি এক্স কে কেটে দাও তাহলে এক্স বাদ, এক্স এর যদি বাদ হয় তাহলে এক্স এর জায়গায় কে আসবে, এক্স এর জায়গায় আসবে হচ্ছে এই ধ্রুবকগুলা। তার মানে মনে রাখবা যে ডিএক্স বের করলে এক্স বাদ যাবে, এক্স এর জায়গায় আসবে কি ধ্রুবকগুলা, তার মানে কি 11 10 9, আর এখানে যা আছে তাই থাকবে, -2 1 2 3 2 1। কি করছি দেখো যে আমার এই ধ্রুবক সহগগুলোকে আমি বাদ দিয়ে এই ধ্রুবকগুলোকে আমি এখানে বসাই দিচ্ছি, তার মানে এটা হলো আমার ডিএক্স। এখন এটাকে আমি যদি ক্যালকুলেশন করি তাহলে ক্যালকুলেশন করে কত পাবো, আমার এখানে যদি আমি এটা বই থেকে নিচ্ছি ক্যালকুলেশন করে পাবো -16, কারণ আমি এটা করতে গেলে টাইম নষ্ট হবে, তোমরা সবাই জানো। এরপর তুমি চলে আসলো ডিওয়াই। ডিওয়াই এর অনেকে সূত্র মুখস্থ করছে আমি জানি, বাট এটা জীবনের সূত্রকে মুখস্থ যাবে না। ডিওয়াই মানে ওয়াই বাদ যাবে, ওয়াই বাদ গেলে ভাইয়া ওয়াই এর জায়গাতে কে বসবে, ভাইয়া ওয়াই যদি বাদ চলে যায় এভাবে তাহলে ওয়াই এর জায়গাতে বসবে হচ্ছে এই ধ্রুবকগুলা। ওকে, তার মানে দেখো এখন এক্স ঠিক থাকবে 1 1 2 3, এটা বাদ এটা বাদ, এখানে আসবে কত ধ্রুবক, ধ্রুবকগুলা কত 1 1 1 0 9, আবার এখানে কত লিখবা 3 2 1। তো আশা করি তোমরা জিনিসটা বুঝতে পারছো যে আমি ডিওয়াই বের করার সময় ওয়াই কে বাদ দিয়ে দিছি, ওয়াই এর জায়গাতে কে ঢুকছে ধ্রুবকগুলা ঢুকছে, এবং এটা নিয়ে একটা সূত্র হয়েছে যেটা তোমরা মুখস্থ করে আসছো, পুরো বোকার মতো কাজ করছো। তাহলে দেখো এটাকে ক্যালকুলেশন করলে কত পাওয়া যায়, এই ডিওয়াই কে ক্যালকুলেশন করলে, আমি যেহেতু এটা ক্যালকুলেশন করতে যাচ্ছি না কারণ আমার টাইম নষ্ট হবে, এটাকে ক্যালকুলেশন করলে তারা বলছে আসবে হলো কত 0। তো আমি খালি এতটুকু জিনিস জানতে চাচ্ছি যে তোমরা এই জিনিসটা বুঝতে পারছো কিনা। ওকে, হ্যাঁ এটা করে শেষ হয়ে যাবে। ডিএক্স মানে এক্স এর সহগগুলা বাদ, সেখানে ধ্রুবকগুলা বসে গেছে, ডিওয়াই মানে ওয়াই এর সহগগুলা বাদ, সেখানে কে বসে গেছে ধ্রুবকগুলা বসে গেছে। গুড, এটা ভালো বুঝেছি, তার মানে বাকিরা সবাই বুঝতে পেরেছে একই রকম ভাবে। তার মানে আমি এখানে লিখে রাখি যে আমার ডিএক্স হচ্ছে -16, আমার ডিওয়াই হচ্ছে কত 0। এবার আমি চাচ্ছি কি বলতো ডিজেড বের করতে, কি বের করবো বলতো ডিজেড। তো ডিজেড এখন বলো ভাইয়ারা যে ডিজেড যখন তুমি বের করবা তখন কাকে বাদ দিবা, তখন আমি জেড এর সহগগুলোকে বাদ দিব, তার মানে বাকিগুলোকে লিখে ফেলো 1 2 3 -2 1 2, আর এই জায়গাতে কে বসবে, এই জায়গাতে তোমার বসবে হচ্ছে 1 1 1 0 9। এখন এটাকে ক্যালকুলেশন করলে আমার বই বলতেছে এটাকে অ্যান্সার হচ্ছে -24, তার মানে ডিজেড ইকুয়াল হচ্ছে -24। তো আমি আশা রাখতে পারি যে তোমরা ডি কিভাবে বের করবে, ডি বের করার সময় ধ্রুবকগুলোকে বাদ দিবে, ডি এক্স বের করার সময় এক্স গুলাকে বাদ দিবে, সেখানে ধ্রুবক ঢুকে যাবে, ডি ওয়াই বের করার সময় ওয়াই এর সহগুলোকে বাদ দিবে, সেখানে ধ্রুবক ঢুকে যাবে, ডি জেড বের করার সময় জেড এর সহগুলোকে বাদ দিবে, সেখানে ধ্রুবকগুলো বসে যাবে। তো এটা করার পরে তোমরা আশা করি এখন যদি এই ফর্মুলাগুলো অ্যাপ্লাই করো যে এক্স হচ্ছে ডি এক্স বাই ডি, এখন ডি এক্স কত বের করছি কষ্ট করে -16, আর ডি কত বের করছি বলতো -8, তাহলে এখান থেকে কত হবে 2, ওয়াই হচ্ছে ডি ওয়াই বাই ডি 0 বাই -8 মানে হলো 0, আর জেড জেড মানে হচ্ছে ডি জেড বাই ডি, তাহলে এখান থেকে হচ্ছে আমাদের -24 বাই -8, তার মানে হচ্ছে 3 × 24, তার মানে আমার এক্স ওয়াই জেড বের হয়ে গেল। এখন আমি তোমাদেরকে বলি এটা সুবিধাটা কি, সুবিধাটা আমাদের এখন জানতে হবে যে আসলে এই ক্রেমারের পদ্ধতি ইউজ করলে আমি কি ধরনের সুবিধা পাবো, যেটা আমি প্রতিস্থাপন অপনয়নের ওই পদ্ধতিগুলো ইউজ করলে আমি এই সুবিধাটা পাবো না। তোমাকে পরীক্ষাতে শুধুমাত্র বললো যে এক্স ইকুয়াল টু হোয়াট, অর্থাৎ তোমাকে শুধুমাত্র তার এক্স জানতে যাচ্ছে, বা এক্স না, তোমাকে তার জেড বলছে, জেড ইকুয়াল টু হোয়াট। আর তুমি এই তিনটাকে তুমি যদি অন্য কোনো পদ্ধতির সমাধান করো তাহলে তুমি কিন্তু শুধুমাত্র জেড বের করতে পারবে না, কারণ জেডের সাথে অন্য চলকের ডিপেন্ড করবে। তার মানে জেডের সাথে যখন অন্য চলকের ডিপেন্ড করো তখন কিন্তু তুমি আর শুধু জেড বের করতে পারবে না, জেডের সাথে তোমাকে অন্যান্য চলকগুলো বের করে ফেলতে হবে। বা যখন তুমি ক্রেমারের পদ্ধতি ইউজ করবে তখন তুমি শুধুমাত্র জেডটাই ব্যবহার করতে পারবে। কি হয় ভাইয়া, তখন তুমি কি কি বের করবে না বলো, তুমি তখন ডিএক্স বের করতে যাবে না, তুমি তখন ডিওয়াই বের করতে যাবে না, তখন তুমি কি কি বের করবে দেখো, তুমি শুধুমাত্র এখান থেকে বের করবে হচ্ছে ডি বের করবা, ডি আজীবন বের করতে হবে, শুধুমাত্র ডি বের করবা, ডি এর নির্ণায়কে মান হবে -8, শুধুমাত্র ডিজেডটা বের করবে, অনলি ডিজেড, ডিজেড হচ্ছে -24। তাহলে এখন তুমি আমাকে বলো যে তোমাকে যদি তারা শুধুমাত্র জেড বের করতে বলে, তোমার এই দুটো ইনফরমেশন যদি তুমি খালি বের করো তাহলে কিন্তু তুমি অ্যান্সারটা পেয়ে যাচ্ছ। একই রকম ভাবে তোমাকে তারা যদি ডি ওয়াই বের করতে বলে, মানে জাস্ট ওয়াই বের করতে বলে, তুমি শুধুমাত্র দুইটা এখান থেকে ইনফরমেশন বের করবে, একটা হচ্ছে কি বলতো ডি এর নির্ণায়ক, আর একটা হচ্ছে কি বলতো ডি ওয়াই এর নির্ণায়ক। তার মানে বুঝতে পারতেছো যে ক্রেমারের পদ্ধতিটা ইউজ করার সুবিধা হচ্ছে আমাকে যদি কখনো একটা চলকের মান বের করতে বলে তখন আমি শুধুমাত্র ওই চলক এবং আমি পুরাটা নির্ণায়কের মানটা যদি বের করে
করে ফেলতে পারি ওই চলকের ক্ষেত্রে নির্ণায়কের মান, আর পুরাটা নির্ণায়কের মান যদি বের করে ফেলতে পারি, তাহলে আমি কিন্তু ওয়াই চলকের মানটা অ্যান্সার বলে দিতে পারবো। এবং আমি আশা রাখতে পারি যে তোমাদের যদি কখনো ক্রেমারের পদ্ধতি থেকে পরীক্ষাতে আসে, তোমরা কিন্তু অবশ্যই অ্যান্সার করতে পারবে, এবং তুমি দেখবা যে এই ক্রেমারের পদ্ধতি থেকে কিন্তু সবচেয়ে বেশি পরীক্ষাতে এসেছে। তো আমি আশা রাখতে পারি যে এইরকম সংক্রান্ত তোমাদেরকে যে কোনো ম্যাথেই দোক না কেন, তোমরা কিন্তু অবশ্যই পারবে। একজন এসে কলমে কালি শেষ হওয়ার পর ফোনের চার্জও কমে যাচ্ছে, ম্যাট্রিক্স তুমি আমার 10 নম্বর এর কারণ হবে। ওকে, ওকে, যাই হোক, এখানে অনেকে কমেন্ট করতেছে সিঙ্গেল পরিষদ, এইসব কমেন্ট করতে আসছো না, কারণ আমরা কিন্তু কমেন্ট চেক করে পরবর্তীতে কিন্তু যারা উল্টাপাল্টা কমেন্ট করবে তাদেরকে আমরা এখান থেকে ব্লক করে দেবো, কারণ আমরা আগে বলছি এটা হচ্ছে এইচএসসি 21 ব্যাচের একটা প্রাণ হিসেবে কাজ করবে। তো এই প্রাণের মধ্যে যদি তোমরা উল্টাপাল্টা কমেন্ট করো তাহলে আসলে তোমাদেরকে গ্রুপের মধ্যে রাখা হবে না। আর যেহেতু তোমরা অনেকক্ষণ ধরে ক্লাস করতে, তার মানে আমরা বুঝতে পারি তোমাদের প্রত্যেকেরই ম্যাট্রিক্স নির্ণায়কের 10 মার্ক খুবই প্রয়োজন, এবং এই জন্য তোমরা ফার্স্ট টু লাস্ট ক্লাসটা করেছো আর এখন পর্যন্ত তোমরা আমাদের সাথেই আসছো। তো যেহেতু আমি প্রায় 1 ঘন্টা 45 মিনিটের উপরে ক্লাস নিয়ে নিছি, সেটা এটা কিন্তু বলা যায় যে তোমার আসলে অনেক প্রয়োজন। আর তুমি বুঝতে পারতেছো যে এই 1 ঘন্টা 45 মিনিটে তোমাকে আমি কতগুলো টপিকস A to Z করাইছি। তুমি দেখবা তুমি বিভিন্ন জায়গায় তুমি যদি করো, কোনো ধরনের কোনো কোর্স করো বা অফলাইনে পড়ো, তবে তুমি দেখবা যে এই ম্যাট্রিক্স নির্ণায়ক শেষ করতে মিনিমাম হলো তোমার 5 থেকে 6টা লেকচার লাগবে। বা যদি আমার এখনো কিছু জিনিস বাকি আছে, সেটা হচ্ছে আমার নির্ণায়কের মানগুলো আমি কিভাবে বের করব, বা আমি নির্ণায়কের বিস্তার দিয়ে আমি নির্ণায়কের মান কিভাবে বের করবো, সেটা কিন্তু আমার এখনো বাকি পড়ে আছে। ওকে, একজন লিখছে যে এটা তার জীবনের প্রথম একটা ক্লাস, যে এটা ক্লাস সে 1.5 ঘন্টা ধরে করছে। ভেরি গুড। হ্যাঁ, ডিটারমাইনের ম্যাথ প্র্যাকটিস চাই, আমি চেষ্টা করবো ডিটারমাইনের ম্যাথগুলো কোনো না কোনোভাবে তোমাদেরকে দিয়ে দেওয়ার জন্য। তোমরা আমাদের সাথে থাকলে আমরা অবশ্যই এগুলো দেওয়ার চেষ্টা করবো। ওকে, তো যাই হোক, অনেকে তোমরা বলতেছো, তো আমরা অবশ্যই চাই যে তুমি যেহেতু পুরো ক্লাসটা করেছো, তার মানে এই ক্লাসে আমি যা টপিকস পড়িয়েছি তোমরা অলরেডি অনেকে নোট করে ফেলছো, আর যারা নোট করে না তারা অবশ্যই নোট করে ফেলবে। অনেকে তোমরা স্ক্রিনশট নিয়ে নিয়েছো, তো তোমরা অবশ্যই আমাদের গ্রুপের মধ্যে ক্লাসটার A to Z রিভিউ দিয়ে দিবে, ক্লাসটি কেমন লেগেছে। আর আমার কোনো ছবি দিয়ে ক্লাসে রিভিউ দেওয়া দরকার নাই, তুমি ক্লাসের নোট দিয়ে তুমি রিভিউ দিবা, সেটা সবার কাছে গ্রহণযোগ্যতা পাবে। আমি আবারও বলতেছি, আমার ছবি দিয়ে তুমি রিভিউ না দিয়ে তুমি ক্লাসের নোট দিয়ে ক্লাসের লিঙ্ক দিয়ে যদি তুমি রিভিউ দাও, তাহলে অন্য যে স্টুডেন্টরা আছে সেটা তাদের কাছেও গ্রহণযোগ্যতা পাবে এবং তোমার স্মার্টনেস প্রকাশ করবে। তুমি যদি এখন আমার ছবি দিয়ে দাও, এখানে মানে আমারও স্মার্টনেস প্রকাশ পাবে না, তোমারও পাবে না। এই জন্য আমার ছবি দেওয়ার কোনো দরকার নেই। তুমি অন্ততপক্ষে ক্লাসের লেকচারগুলো দিও, ক্লাসের লেকচার দিলে এটা তোমার সকল স্টুডেন্টের মাঝে ছড়াবে, সকল স্টুডেন্টরা জানতে পারবে। তাহলে দেখা যাবে যে সকল স্টুডেন্ট মানে কোনো একটা স্টুডেন্ট যদি তোমার মাধ্যমে যদি উপকার পায়, তাহলে অবশ্যই সে কিন্তু তোমার প্রতি কৃতজ্ঞতা আজীবন থাকবে। এত সময় ধরে কখনো লাইভ ক্লাস করিনি, বাট আমরা যদি এতক্ষণ ধরে, কেন আমি যদি এখানে 2-2.5 ঘন্টা ক্লাস নিই, আমি জানি যে এখানে অনেক স্টুডেন্ট আছে যারা কিন্তু তোমরা 2.5 ঘন্টায় ক্লাস করবে। যেহেতু 1.9K আমি জানি, আমি যদি এখানে আরো 30 মিনিট ক্লাস নিই, এই 1.9K থাকবে। কারণ তোমরা যারা ফার্স্ট টু লাস্ট আসছো, তোমরা কিন্তু তোমাদের প্রয়োজন দেখে তোমরা ফার্স্ট টু লাস্ট এই ক্লাসটা করতেছো। তারপরে আমি জানি যে এখানে যারা আছো তারা একজনও এদিক ওদিক যাবে না। ওকে, তো তোমাদের শুভ ভাই লিখেছে যে জোশ ছিল, বাট একটা কথা বলি, তোমরা যে শর্ট সিলেবাসে যে তোমরা রুটিনটা পেয়েছো বা শর্ট সিলেবাসে যে টপিকসগুলো পেয়েছো, সে প্রত্যেকটা টপিকস তোমাদের শুভ ভাইয়া ধরে কিন্তু লিখছে। তার মানে সে কিন্তু এটার পিছনে অনেক সময় দিচ্ছে। যদি ওই সময় আমি একটু ব্যস্ত ছিলাম, আমি গাড়ির মধ্যে থাকার কারণে আমি ওই সিলেবাস তৈরির ক্ষেত্রে আমি মানে কোনো ধরনের কোনো দায়িত্ব পালন করতে পারি নাই। তোমাদের শুভ ভাইয়া কিন্তু প্রত্যেকটা টপিকস ধরে কিন্তু নোট করে তোমাদের কিন্তু সিলেবাস আকারে দিয়ে বলছে তোমরা এটাকে প্রিন্ট আউট করে ফেলো। তোমরা শুভ ভাইয়ের জন্য অবশ্যই দোয়া করবে, সেজন্য এরকম আরো কাজ করতে পারে। হ্যাঁ, আল্লাহ হাফেজ ভাইয়া, অবশ্যই। আর তোমরা এখন ঘুমিয়ে পড়বে, কারণ অনেক রাত হয়ে গেছে।
একজন লিখছে আমার হাই ছিল 4 ঘন্টা। তাই হোক, আমরা চেষ্টা করবো 4 ঘন্টার উপরে ক্লাস নেওয়ার জন্য। যদি তোমরা এখান থেকে আমরা পরীক্ষার আগে আগে হয়তো বা এমন 4-5 ঘন্টা ক্লাস নিব যেটা তোমাদের খুবই খুবই প্রয়োজন পড়বে, যে পুরো বইয়ের উপরে আমরা ক্লাস নিব। আবারও বলতেছি, পুরো ফার্স্ট পেপারের উপরে আমি কিন্তু ক্লাস নিয়ে যাব, এবং পুরো ফার্স্ট পেপার আমি যখন রিভিউ দিব সেই রিভিউ কিন্তু প্রায় 3-4 ঘন্টা চলে যাবে, যেটা তোমাদের এইচএসসি পরীক্ষার আগে আগে দেওয়া হবে, যেটা তোমাদের জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট হবে। একই রকম ভাবে তোমাদের কিন্তু শুভ ভাইয়া সেকেন্ড পেপার করাবে, সে ফুল বইয়ের উপরে রিভিউ দিবে, পুরো বই করাবে। যদি আমাদের অনুপস্থিত থাকে তাহলে সেখানে হয়তো বা আমাদের বন্দি বাসলের টিম মেম্বাররা আসে ক্লাস নিবে। ওকে, তো ভালো থেকো, সুস্থ থেকো। অবশ্যই ক্লাসে রিভিউ দিবে। ক্লাস কতটা ভালো লেগেছে বাংলাতে রিভিউটা দিবে, ইংলিশে রিভিউ দেওয়া দরকার নেই। মানে ইংলিশে, মানে বাংলিশ আর কি যেটাকে বলে, এটাকে রিভিউ দেওয়া দরকার নেই। বাংলাতে কষ্ট করে টাইপ করে তোমরা রিভিউ দিবে। আর অবশ্যই ক্লাসে নোট থাকবে এবং ক্লাসে লিঙ্কটি থাকবে। তো পরবর্তী ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। আর আজকে আবারও তোমাদের ধন্যবাদ যে তোমরা একটা রেকর্ড করেছো। সেই রেকর্ডটা হচ্ছে ম্যাথ ক্লাসে 3K ভিউ কোনো প্ল্যাটফর্মে ছিল না, যেটা বন্দি পাঠশালাতে হয়েছে। এই জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ। আর তোমাদের মধ্যে এমন অনেকে আছে যারা আমাদের বন্দি পাঠশালা অফিসিয়াল গ্রুপে নাই, অবশ্যই আমাদের অফিসিয়াল গ্রুপে অ্যাড হয়ে যাবে। তো অসংখ্য ধন্যবাদ সবাইকে। আমি চাই তোমরা সবাই 1.8K এখানে A+ পাক, 1.8K এখানে গোল্ডেন A+ পাক। অবশ্যই ভালো থেকো, আমার জন্য দোয়া করবে যেন আমি অবশ্যই তোমাদেরকে ভালো রকম সার্ভিস বা ভালো ক্লাস দিতে পারি। ওকে, ওয়েলকাম।